আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ এর দ্বিতীয় পর্বে। তো চলো দেখে নিই আজকের পর্বে কী কী থাকছে। সো আমরা ইতিমধ্যেই এই চ্যাপ্টারের সিকিউ টাইপ অ্যানালাইসিস সম্পর্কে জেনেছি, যেখানে আমরা জানি যে চ্যাপ্টারটির মধ্যে অভিকর্ষ ত্বরণ এবং পরিবর্তন এই পার্ট থেকে প্রশ্ন আসে, এবং মহাকর্ষ বিভব প্রাবল্য থেকেও আলাদা সেট প্রশ্ন আসতে পারে, অথবা অনেক সময় গ নাম্বার বা ঘ নাম্বারে চলে আসে। এবং এই কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ এই টাইপটা আরও বেশি ইম্পর্টেন্ট। সো এই পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো আমরা সিকিউ টাইপগুলো জানি। আমরা আজকে দেখব হচ্ছে টাইপ 3 কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ সংক্রান্ত বিষয়গুলো, বেসিক জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আগে দেখে নেব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রশ্নগুলো সলভ করব, অনসাইড কোশ্চেনগুলো দেখব, সিকিউগুলো দেখব। সো কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ টাইপ 3 আমরা শুরু করছি। তাহলে এখান থেকে সাধারণত গ নাম্বারে বা ঘ নাম্বারে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো একবার আগে জেনে নিই। যেমন কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল, কেন্দ্রমুখী ত্বরণ, শক্তি, উচ্চতা নির্ণয়, মুক্তিবেগ এই সংক্রান্ত জিনিসগুলো সাধারণত গ নম্বরে জিজ্ঞেস করে থাকে, যে পর্যায়কাল বের করো, কেন্দ্রমুখী ত্বরণ বের করো, শক্তি বা মুক্তিবেগ বের করো, এগুলো গ নম্বরে আসে। ঘ নম্বরে সাধারণত কি প্রশ্ন আসে, যে ভূস্থির উপগ্রহে পরিণত হবে কিনা। একটা উপগ্রহকে আমরা এত উচ্চতায় স্থাপন করছি, সে ঘুরতেছে, তাহলে সে ভূস্থির উপগ্রহ হবে কিনা, এটার পর্যায়কালের কীরূপ পরিবর্তন হবে যদি আমরা সেটাকে এই উচ্চতা থেকে আরও একটু বেশি উচ্চতায় নিয়ে যাই। এই ধরনের প্রশ্নগুলো বা জিজ্ঞেস করা হচ্ছে টেলি যোগাযোগের জন্য উপযুক্ত হবে কিনা আমাদের এই উপগ্রহটা, বা এই উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা, এই ধরনের জিনিসগুলো জিজ্ঞেস করে থাকে ঘ নম্বরে। সো আমরা সেই প্রত্যেকটাই আমরা সলভ করব, কোনো সমস্যা নেই। সো বুঝতে পারলাম গতে এবং ঘতে কী ধরনের প্রশ্ন আসে। আমরা শুরুতে এখন আমাদের যে টপিকগুলো আছে, যেমন আজকে দুইটা টপিকই কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ, এই দুইটা জিনিসই আছে। দুইটা জিনিসই আমরা চলো দেখে ফেলি। শুরুতেই হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এই জিনিসটা আমরা জানবো, বা আমরা এটাকে বলেছে স্যাটেলাইট। দেখো স্যাটেলাইট, তোমরা স্যাটেলাইট সম্পর্কে তোমাদের ধারণা কম বেশি সকলেরই আছে, যে স্যাটেলাইটগুলো কী, বা আমরা এটাকে বলছি কৃত্রিম উপগ্রহ। কারণ গ্রহগুলোকে আবর্তন করে, সেটা হচ্ছে কি উপগ্রহ বলি। পৃথিবীর চারপাশে কিন্তু একটা উপগ্রহ আছে, এটা ঘুরতেছে, যাকে আমরা বলি হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু আমরা আমরা কি মানুষ কিন্তু কি করছি, যে পৃথিবীর চারপাশে এরকম অনেক উপগ্রহ, অনেক স্যাটেলাইট পাঠাইছি যেগুলা ঘুরতেছে। সো এগুলো যদি আমাদের মানব সৃষ্ট জন্য এগুলি আমরা কৃত্রিম উপগ্রহ। তো এই স্যাটেলাইটের ব্যবহার সম্পর্কে জানি, আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু স্যাটেলাইট কাজে লাগতেছে। আমরা হচ্ছে লাইভ খেলা দেখতে পারি, আমরা হচ্ছে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে, টেলিকমিউনিকেশন অথবা ইন্টারনেট যাই বলো না কেন, এই স্যাটেলাইটের ব্যবহার কিন্তু অনেক বেশি। সো আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে সব ক্ষেত্রে তুমি স্যাটেলাইটের ব্যবহার পাবা। সো আমরা এই স্যাটেলাইট সম্পর্কে কী জিনিস জানবো, যে এই যে স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটা কত উচ্চতায় স্থাপন করতে হয়, বা কত উচ্চতায় স্থাপন করলে তার কত সময় লাগে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে, তার বেগগুলা কত। আমরা বেশ কিছু প্যারামিটার নিয়ে কাজ করবো। স্যাটেলাইটের বেগ, স্যাটেলাইটের কেন্দ্রমুখী ত্বরণ, স্যাটেলাইট যে ঘুরতেছে তার পর্যায়কাল, ওই উচ্চতায় স্থাপন করতে আমাদের কতটুকু কাজ করতে হয়, গতিশক্তি কতটুকু দিতে হয়, এই ধরনের প্যারামিটারগুলো আমরা একটু এখান থেকে বের করে শিখে রাখবো, তাহলেই চলবে। তো চলো আমরা শুরু করি এই স্যাটেলাইটের প্যারামিটারগুলো নিয়ে কাজ করা। তো শুরুতে আমাদেরকে জানতে হবে হচ্ছে স্যাটেলাইটটা হচ্ছে বেগ সম্পর্কে। স্যাটেলাইটের হচ্ছে বেগ, তার মানে স্যাটেলাইটটা কীভাবে হয় তুমি খেয়াল করো, কীভাবে স্থাপন করা হয়। এই যে পৃথিবী, আমরা কি করি, যে পৃথিবী থেকে দেখো, এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা আগে উঠি, ভূপৃষ্ঠ থেকে আমরা এই উচ্চতায় আমরা আগে উঠি, উঠে স্যাটেলাইটটাকে আমরা সরলরেখা বরাবর এভাবে করে আমরা একটা বেগ দিয়ে দিই। তখন স্যাটেলাইটটা কী হয়, এভাবে করে ঘুরতে থাকে, এভাবে করে ঘুরতে থাকে। সো এই যে স্যাটেলাইটটা প্রত্যেকটা মোমেন্টে, যখন স্যাটেলাইটটা মনে করো এখানে আসে, তখন সে কিন্তু কী হয়, স্পর্শক বরাবর এই সোজা চলে যেতে চায়। কিন্তু এই যে পৃথিবীটাকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণে আর এই দিকে সে যেতে চায়, এদের মাঝামাঝি সে বল অনুভব করে, সে কিন্তু এভাবে চলে আসে, এই মাঝামাঝি চলে আসে। তখন কিন্তু দেখো ওদিকেও যায় না, এদিকেও যায় না, এই অরবিটের মধ্যে সে ঘুরতে থাকে। সো এই যে অরবিটে সে ঘুরতেছে, সে যে এই বরাবর চলে যেতে চায়, যে বরাবর তার রৈখিক বেগ, সো এই বরাবর তার রৈখিক বেগটা কত, সেই রৈখিক বেগটা হচ্ছে ভি। সো এই রৈখিক বেগটা আমরা কীভাবে বের করব, এই বেগটা ডিপেন্ড করে যে স্যাটেলাইটটাকে কত উচ্চতায় স্থাপন করা হয়েছে তার উপরে। তো স্যাটেলাইটটাকে মনে করো আমরা এই উচ্চতায় রাখছি, 500 কিলোমিটার উচ্চতায় রাখলে সেই স্যাটেলাইট যত বেগে ঘুরবে, যদি কোনো স্যাটেলাইট 700 কিলোমিটার উচ্চতায় থাকে তাহলে সে আর একটু ভিন্ন বেগে ঘুরবে। সো সেই বেগের মানগুলো আমরা একটা দেখব। এটাকে বলি আমরা স্যাটেলাইটের রৈখিক বেগ বা আনুভূমিক বেগ, বা আমরা শুধু বলতে পারি স্যাটেলাইটের, বা বলতে পারি
কৃত্রিম উপগ্রহের বেগ। সো আমি লিখতেছি হচ্ছে রৈখিক বেগ, আর বুঝতে পারছো রৈখিক বেগ বা আমরা একইভাবে বলতে পারি কি আনুভূমিক বেগও বলতে পারি, একই কথা। তো স্যাটেলাইটের বা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ বা আমরা বলতে পারি আনুভূমিক বেগ বা আমরা বলতে পারি হচ্ছে রৈখিক বেগ, কথা হচ্ছে একই। সো আমরা এখান থেকে কিভাবে জিনিসটা বের করতে পারি খেয়াল করো। রৈখিক বেগ বা আনুভূমিক বেগটা কি হবে, যে ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার প্রথম সূত্র হচ্ছে এরকম যে জি এম ডিভাইডেড বাই হচ্ছে কি আর প্লাস এইচ। সো রুট ওভার জি এম ডিভাইড বাই রুট ওভার জি এম ডিভাইড বাই হচ্ছে আর প্লাস এইচ। সো ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। সো রৈখিক বেগ বা আনুভূমিক বেগটা হচ্ছে এত, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, যেখানে এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আমরা জানি এম কার ভর, স্যাটেলাইটের ভর, নো, এম হচ্ছে গ্রহের ভর, বা যেহেতু পৃথিবীর চারপাশে ঘুরছে তাহলে আমরা কি দিব, পৃথিবীর ভর আর কি। তাহলে এমটা হচ্ছে গ্রহের ভর বা হচ্ছে সেই পৃথিবীর ভর, আর হচ্ছে সেই পৃথিবীর ব্যাসার্ধ বা হচ্ছে গ্রহটার ব্যাসার্ধ যেই গ্রহের চারপাশে ঘুরছে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আরও কি লিখতে পারি তুমি খেয়াল করো। আর লিখতে পারি হচ্ছে জিএম এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে যে জিএম এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে যে জি আর স্কোয়ার। এই জিএম এর পরিবর্তে লেখা যায় হচ্ছে জি আর স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আর প্লাস এইচ। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ। তাহলে রৈখিক বেগ বা আনুভূমিক বেগ হচ্ছে ওটা হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ ইকুয়াল টু জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ ইকুয়াল টু আমরা আরও লিখতে পারি, যেটা যদি আমরা বাইরে বের করে লিখি, আরটা যদি বাইরে বের করে লিখি তাহলে এমনও কিন্তু লেখা যায় যে আরটা বাইরে আছে আর দেখো জিনিসটা এরকম থাকলো। এই প্রত্যেকটি তুমি জেনে রাখবা, কারণ মাঝে মাঝে এমসিকিউতে আসে যে কৃত্রিম উপগ্রহের বেগ কোনটা। সো এটা তুমি মুখস্থ সবসময় জানো, সবসময় ম্যাথ করো এটা দিয়ে, কিন্তু পরীক্ষা অপশন এটা আছে, তখন তুমি যেন চিনতে পারো আচ্ছা ওকে এটাও তো রাইট অ্যান্সার। সো এটাও আমাদের সূত্র, এটা একটা আমাদের সূত্র। তাহলে কি গেল কি রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ অথবা জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ, রুট ওভার আছে আর রুট ওভার জি ডিভাইড বাই আর প্লাস এইচ। আরেকটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করো, যদি আমরা এখানে জিএম নিচে আরেকটা আর প্লাস এইচ দিতে পারি তাহলে কি হবে খেয়াল করো, আরেকটা আর প্লাস এইচ দিলে হবে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, দুইটা যেহেতু আর প্লাস এইচ। তো জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, নিচে একটা আর প্লাস এইচ উপরে একটা আর প্লাস এইচ। সো নিচের আর প্লাস এইচ মানে কি দাঁড়াবে তুমি খেয়াল করো, এটার পরিবর্তে কিন্তু এটা লেখা যাবে যে রুট ওভার, হ্যাঁ দেখো এই যে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটার মানে কি যে এইচ উচ্চতায় জি এর মান জি এইচ, আর সাথে কি আছে, সাথে যেখানে একটা আর প্লাস এইচ তো এখানেও দিছিলা, তো সেটা হচ্ছে আমাদের থাকবে যে আর প্লাস এইচ। তার মানে হচ্ছে এইটাও কিন্তু একটা সূত্র যে হচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারবো যে হচ্ছে এটাও লিখতে পারবো আমরা এখান থেকে যে এই যে এরকম যে রুট ওভার জি এইচ ইন্টু আর প্লাস এইচ। তাহলে দেখো কয়টা সূত্র, একটা দুইটা তিনটা চারটা, তো এই চারটাই কিন্তু আমরা এখান থেকে মনে রাখবো সুন্দর মতো, যেন এখান থেকে আমরা প্রত্যেকটাই কাজে লাগাতে পারি পরীক্ষা আসলে। সো মেইনলি আমাদেরকে এটা কাজে লাগাতে হয়, অনেক বেশি কাজে লাগাতে হয়। তো তুমি সবগুলাই মনে রাখবা, সেটা আরও ভালো করে মনে রাখো, একটু বেশি বেশি কাজে লাগাতে হয়। রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ প্রত্যেকটাই আমরা মনে রাখবো, আর এটাও কিন্তু কাজে লাগবে কখন, তুমি মনে করো তোমাকে হচ্ছে বলেছে যে একটা কাল্পনিক গ্রহ, এবার তো তুমি আর পৃথিবীর ভর বসাতে পারছো না, সো বললো একটা কাল্পনিক গ্রহ যার এইচ উচ্চতায়, হ্যাঁ বা তোমাকে বললো যে 700 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে বললো যে 9.2। তাহলে তোমরা দেখো এই 700 কিলোমিটার দেওয়া আছে, তারপর হচ্ছে ওইটার অভিকর্ষ ত্বরণটা দেওয়া আছে এবং ব্যাসার্ধ বলেছে, তাহলে বলো ওইটার কৃত্রিম উপগ্রহটা তাহলে ওটার বেগ কত বলো, অবশ্যই তোমাকে ওইটাই কাজে লাগাতে হয়েছে। প্রত্যেকটা সূত্র ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না, ঠাড়া মুখস্থ করে ফেলো। সো একটা সূত্র গেল আমাদের এটা, তারপরে আমাদের আসবে রৈখিক বেগের পরে আমাদের আসবে হচ্ছে যে কৃত্রিম উপগ্রহ হচ্ছে আনুভূমিক বেগও তো বের করছি, এবার আমরা কেন্দ্রমুখী ত্বরণ, এই কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ। সো কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ। সো কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণটাকে প্রকাশ করবো আমরা কিভাবে। সো কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণটা হবে হচ্ছে এসি সমান লিখবো আমরা কিভাবে, এসি ইকুয়াল টু আমরা কি লিখবো এরকমভাবে খেয়াল করো যে এসি ইকুয়াল টু হচ্ছে এরকম লিখতে পারবো যে সরাসরি ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ। কেন, কারণ আমরা জানি ভি স্কোয়ার বাই আর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এবার তো সে শুধু আর উচ্চতায় ঘুরতেছে না, এই কেন্দ্র থেকে শুরু করে একদম এই পর্যন্ত টোটাল উচ্চতা হচ্ছে কত, আর প্লাস এইচ, এটুকু এইচ, টোটাল হচ্ছে আর প্লাস এইচ। সো এই টোটালটা আর প্লাস এইচ যেহেতু, তাহলে নিচে কি লিখবো আর প্লাস এইচ। সো কেন্দ্রমুখী ত্বরণ হবে এসি সমান ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। তো এটা একটা সূত্র। তারপরে কেন্দ্রমুখী ত্বরণের পরে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দরকার হয় হচ্ছে পর্যায়কাল, অনেক বেশি আসে পর্যায়কালটাই, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল।
সো কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা কী হবে? দেখো এই যে উপগ্রহটা এখানে আসে সে ঘুরে আবার এখানে আসবে, এই সময়টা হচ্ছে পর্যায়কাল। সো পর্যায়কালে আমরা অনেকগুলো সূত্র লিখতে পারি, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে 2 পাই সাথে হচ্ছে r প্লাস এইচ, 2 পাই r প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে ভি। সো 2 পাই r প্লাস এইচ ডিভাইড বাই ভি, 2 পাই r প্লাস এইচ ডিভাইড বাই ভি, সেটা হচ্ছে পর্যায়কাল। সো 2 পাই r প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। এখানে ভিটা হচ্ছে কি, এখানকার ভিটা হচ্ছে যে যেই উচ্চতায় আছে সেই উচ্চতায় বেগ, ভি হচ্ছে বেগ। এখানে তোমাকে বললো যে উপগ্রহটা 700 কিলোমিটার উচ্চতায় আছে, তাহলে এই ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় আছে, তাহলে এই উচ্চতায় তার হচ্ছে পর্যায়কালটা কত হবে? তো সেই উচ্চতায় বেগ, তাহলে সেই উচ্চতায় বেগ পাবো কিভাবে? এই যে আলাদা করে বের করে নিতে হবে, তাহলে তুমি এটা বসাইতে পারবা। তোমাকে যদি বলি 800 কিলোমিটার, তাহলে 800 কিলোমিটারের বেগ, 800 কিলোমিটার উচ্চতায় বেগ, এবং এই 800 কিলোমিটারটাকে মিটার নিয়ে বসালে তখন তুমি পর্যায়কাল পাবা, সেকেন্ডে পাবা। তবে আমরা যদি এটাকে সরাসরি, আমরা এখানে 2 ধাপ করতে হচ্ছে, বেগ বের করে নিতে হচ্ছে। যদি বেগটা বের করে না নিতে চাই, সরাসরি বের করতে, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে 2 পাই, হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে রুট ওভার 2 পাই রুট ওভার আসবে হচ্ছে এরকম যে r প্লাস এইচ, 2 পাই রুট ওভার r প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম। সো 2 পাই রুট ওভার r প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জিএম। সো টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার r প্লাস এইচ হোল কিউব বাই জিএম। সো এটা হচ্ছে সরাসরি তুমি তোমাকে যে উচ্চতায় বলবে, তোমাকে 700-তে বললো, তাহলে এইচ এর মান 700 কিলোমিটার মানে মিটারে বসাই দিবা, তাহলে দেখবে সরাসরি চলে আসবে। দেখেন এম হচ্ছে কি ওই গ্রহের ভর, আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। কিন্তু স্যাটেলাইটের কোনো ভর আসেনি, কিন্তু স্যাটেলাইটের ভরটাকে আমরা প্রকাশ করতেছি মনে করো ছোটো হাতের এম দ্বারা, যে ছোটো হাতের এম। আর এখানকার এই পৃথিবীর গ্রহের ভর হচ্ছে বড় হাতের এম। হ্যাঁ, তাহলে বড় হাতের এম সব জায়গায় লেখা হয়েছে, তুমি খেয়াল করবা। ওকে, ছোটো হাতের এম যখন আসবে তখন বুঝবা কি স্যাটেলাইটের ভর বা কৃত্রিম উপগ্রহের ভর। তাহলে আমরা পেলাম কি কি? 3টা জিনিস, রৈখিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ এবং হচ্ছে পর্যায়কাল। সো 3টা গেল আমাদের। এরপরে আমরা খেয়াল করি এই 3টার পরে আমাদের এখানে কি আছে, এই 3টার পরে আমাদের কি আছে? রৈখিক বেগ, আনুভূমিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ, পর্যায়কাল। এবার তাহলে খেয়াল করো আর কি আমরা এখান থেকে বের করতে পারি। এবার হচ্ছে কৃতকাজ। এই স্যাটেলাইটটাকে, এই কৃত্রিম উপগ্রহটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে কি করছি, আমরা এখানকার ভূপৃষ্ঠ থেকে এই যে এই উচ্চতায় স্থাপন করলাম, যে এই ডিস্টেন্সটুকু এখান থেকে শুরু করে, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটুকু তো কত আসলে, তাই না? এই ডিস্টেন্স তো এইচ। সো এই উচ্চতায় উঠাতে কত কাজ করতে হয়, হ্যাঁ। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, সো কৃত্রিম উপগ্রহকে বা যে কোনো বস্তুকে এইচ উচ্চতায় স্থাপন করতে কৃতকাজ। তো লিখি আমরা এইচ উচ্চতায় স্থাপন করতে কৃতকাজ। এইচ উচ্চতায় স্থাপন করতে কৃতকাজ। সো এইচ উচ্চতায় স্থাপন করতে কৃতকাজ, বা যদি জিজ্ঞেস করে হচ্ছে বিভব শক্তি, এইচ উচ্চতায় একটা উপগ্রহকে স্থাপন করলাম, সেখানে বিভব শক্তি কতটুকু শক্তি এর মধ্যে জমা আছে। সো আমরা কিন্তু এখানে বিভব শক্তি বললে কিন্তু আমরা এখানে কি করব, আমরা কিন্তু এখানে কৃতকাজ বা হচ্ছে বিভব শক্তি, দুইটা যদি একটাও জিজ্ঞেস করে, দুইটা আসলে একই জিনিস হবে আমাদের এখানে, যে বিভব শক্তি। সো বিভব শক্তি, ঠিক আছে। সো বিভব শক্তি। সো এইচ উচ্চতায় স্থাপন করতে কৃতকাজ বা হচ্ছে বিভব শক্তি। এইচ উচ্চতায় স্থাপন করতে কৃতকাজ বা হচ্ছে বিভব শক্তিটা কত হবে? এখন তুমি মনে করতে পারো, ওকে, একটা এম ভরের উপগ্রহকে আমি এইচ উচ্চতায় নিয়ে গেছি, তাহলে কৃতকাজ এমজিএইচ। নো, এখানে কৃতকাজ কিন্তু এমজিএইচ তুমি কিন্তু লিখতে পারবা না। ডাব্লিউ সমান সমান কিন্তু এমজিএইচ, এটা কিন্তু লেখা যাবে না। সেটা আমি এখানে ক্রস দিয়ে দিই, যে এটা কিন্তু তুমি লিখতে পারবা না। আর যা লেখো এটা লিখতে পারবা না, এমজিএইচ লেখা যাবে না। তোমাকে আসলে কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে কৃতকাজ ডাব্লিউ সমান সমান এই সূত্রটা হবে, সূত্রটা সুন্দর করে লিখে ফেলে আসো। তো ডাব্লিউ এখানে হবে আসলে এরকম যে জি এম এম, বড় হাতের এম ছোট হাতের এম, ডিভাইডেড বাই 1/r মাইনাস হচ্ছে কি 1/r প্লাস এইচ। সো এই হচ্ছে আমাদের সূত্র, যেটা আমাদের ব্যবহার করতে হবে আসলে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের সূত্র, এটা ব্যবহার করতে হবে। সো ডাব্লিউ সমান সমান আমাদের আসবে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালটা আসবে জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। সো এটাই হচ্ছে আমাদের এখান থেকে সূত্র, 1/r মাইনাস 1/r প্লাস এইচ। সো ডাব্লিউ সমান জিএমএম ডিভাইড বাই জিএমএম ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এটা আমরা কেন লিখতে পারবো না এটা? কারণ দেখো উচ্চতা কিন্তু এখানে অনেক বেশি। আমরা এই সূত্র লিখতে পারি কখন? যখন উচ্চতা খুবই কম হয়, 5 মিটার, 10 মিটার, বা হচ্ছে 100 মিটার, বা হচ্ছে আরও কম। সো কম উচ্চতার জন্য এটা প্রযোজ্য। এখানে জি এর মানটা কিন্তু চেঞ্জ হয় না ভূমির আশেপাশে। কিন্তু দেখো আমি তো অনেক উচ্চতা উঠাই, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 500 কিলোমিটার,
যত উচ্চতায় যাব জি এর মান কিন্তু চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে, পরিবর্তনশীল এখানে। সো বলটা পরিবর্তনশীল, তাই কাজটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র হবে এবং ইন্টিগ্রেশন করে কিন্তু আমরা এটা বের করতে পারি জি এম এম 1/r - 1/r + h। তো এটা হচ্ছে জিনিস। আর যদি তোমাকে বলে এইচ উচ্চতা না, অসীম উচ্চতায় স্থাপন করতে চাই, হ্যাঁ অসীম উচ্চতায়, তো আমি আরেকটা সূত্র লিখে দিচ্ছি এখানে ছোটো করে, যে অসীম উচ্চতায় নিতে, হ্যাঁ। তো তোমার যদি বলে এইচ উচ্চতায় না নিয়ে অসীম উচ্চতায়, তাহলে তুমি সরাসরি এই যে এই সূত্র লিখে দিলেই হবে, অসীম উচ্চতায় কৃতকাজ। সো অসীম উচ্চতায় নিতে, কথা লিখে দিচ্ছি, অসীম উচ্চতায় নিতে কৃতকাজ। যদি অসীম বলে তাহলে তুমি কি করবা, এইচের মানটা অসীম বসাই দিবা, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ হবে না। তো অসীম উচ্চতায় নিতে কৃতকাজ, এখানে ডাব্লিউ কী হবে, কৃতকাজ ডাব্লিউ কী হবে তুমি খেয়াল করো, নিজেই দেখো, এখান থেকে বের করি আমরা। দেখো এখানে জি এম এম এটা থাকবে, কোনো সমস্যা নাই, জি এম এম এটা থাকবে। দেখো এখানে এইচের মানটা যদি অসীম বসাই দিই, সো 1/, অসীম মানে হচ্ছে 0, আর এর সাথে অসীম যোগ করলে অসীমই হবে, সো 1/, অসীম মানে 0, এটুকু 0 হয়ে যাবে, থাকবে শুধু 1/r। তাহলে সেই 1/rটাকে আমরা নিচে দিয়ে দিব, তাহলে জিনিসটা হবে হচ্ছে যে ডাব্লিউ সমান হচ্ছে এরকম হবে, সুন্দর করে লিখি তাহলে আমরা, কৃতকাজ ডাব্লিউ সমান GMM/r। তাহলে অসীম উচ্চতায় নিতে কৃতকাজটা এত হবে। সো এই উচ্চতা তোমাকে যদি বলে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখবা, এটা লিখবা ডাব্লিউ সমান GMM 1/r - 1/r + h। এখানে এইচ হচ্ছে কত, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা, অবশ্যই খেয়াল করো এইচটা কি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আমরা নিছি, 500 কিলোমিটার 600 কিলোমিটার সমস্যা নেই। সো বিভব শক্তি বললেও এটা, কৃতকাজও এটা। সো এই হচ্ছে আমাদের কয়েকটা ফর্মুলা এখান থেকে, রৈখিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ, পর্যায়কাল, এই উচ্চতায় স্থাপন করলে সেক্ষেত্রে বিভব শক্তি, আর গতিশক্তি জিজ্ঞেস করলে তো হাফ এম ভি স্কোয়ার, সেটা আমরা জানি যে এই যে সে এত উচ্চতায় ঘুরতেছে, তাহলে ওই উচ্চতায় গতিশক্তি কত, হ্যাঁ। বিভব শক্তির পাশে যদি জিজ্ঞেস করি যে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কত, কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, সো কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কত হবে, সো এটা মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি। সো কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, সো কৃত্রিম উপগ্রহের গতিশক্তি হবে হচ্ছে ই কে সমান হচ্ছে কি হবে, যে হাফ এম ভি স্কোয়ার। এবারটা খেয়াল করো, ছোট হাতের এম কিন্তু, তার মানে যেহেতু কৃত্রিম উপগ্রহের গতিশক্তি যাচ্ছে, তাহলে কৃত্রিম উপগ্রহের ভর লাগবে, কৃত্রিম উপগ্রহের বেগ লাগবে, বেগ পাবো কোথায়, এই যে বেগ পাবো এখান থেকে, দ্যাটস ইট। সো এইভাবে আমরা বের করে ফেলতে পারি কেন্দ্রমুখী ত্বরণ, পর্যায়কাল। আর কেন্দ্রমুখী বল যদি জিজ্ঞেস করে, সো mv²/r + h, তাহলে এখানে এম গুণ করলেই হয়ে যাবে, এই যে এফ সমান এম এ তো জানি, তাহলে এম এখানে এই কৃত্রিম উপগ্রহের ভরটা গুণ করলেই হয়ে যাবে, মানে এরকম। যদি কেন্দ্রমুখী বল জিজ্ঞেস করে তখন তুমি খালি লিখবা এইটুকু, mv²/r + h। এম হচ্ছে কার ভর, কৃত্রিম উপগ্রহের ভর, ছোট এম লিখছি। তো তুমি এটা আলাদা করে লিখে রাখো আর একটা স্টার দিয়ে, কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল mv²/r + h। ওকে, সেটা তুমি এখান থেকে লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছি এখানকার প্রত্যেকটা জিনিস, যে হচ্ছে আমাদের, আমি এখানে লিখেই দিচ্ছি যে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল এফসি সমান কি, যে mv²/r, সো এখানে mv²/r হবে না, r + h হবে। ওকে, এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল, কার কেন্দ্রমুখী বল, এই কৃত্রিম উপগ্রহের এফসি কেন্দ্রমুখী বল, এফসি মানে কেন্দ্রমুখী বল। ওকে, সো এটাও একটা সূত্র মনে রাখতে পারো। সো এই সূত্রগুলো তুমি তো এখান থেকে একটু মনে রাখতে পারো, তাহলে তোমার এখান থেকে আর কোনো টপিকে সমস্যা হবে না, প্রত্যেকটা জিনিস তুমি সুন্দর মতো বুঝতে পারবে, প্রত্যেকটা সূত্রই তুমি দেখবে যে কমন পাচ্ছ, এই জিনিসগুলোই তোমাকে জিজ্ঞেস করবে। সো রৈখিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ, পর্যায়কাল। সো পর্যায়কাল নিয়ে একটু কথাবার্তা আছে, এই পর্যায়কালটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের জিজ্ঞেস করে, আরও বেশ কিছু কথা জিজ্ঞেস করে, বলবে একটা উপগ্রহ এত উচ্চতায় ঘুরতেছে, তাহলে সেটা ভূস্থির উপগ্রহ হবে কিনা, জিও স্টেশনারি স্যাটেলাইট। আমরা একটা স্যাটেলাইটের চিত্র এখানে দেখেছিলাম, দেখো যে জিও স্টেশনারি অরবিট, পার্কিং কক্ষপথ, এটা জিও স্টেশনারি স্যাটেলাইট, মানে যেই স্যাটেলাইটটা এই দেখো পৃথিবীর সাপেক্ষে স্থির হবে, ভূমির সাপেক্ষে স্থির হবে, এই জন্য তার নাম ভূস্থির। মানে তুমি মনে করে এখানে দাঁড়ায় আছো, এখান থেকে তুমি সবসময় দেখবে তোমার মাথার মধ্যে এই স্যাটেলাইটটা তোমার মাথার উপরে সবসময় অবস্থান করছে, এদিকে সেও কিন্তু ঘুরতেছে, আবার তুমিও কিন্তু ঘুরতেছো, দুইজনেই ঘুরতেছে, দুজনের ঘোরার স্পিড সেম, দুজনের পর্যায়কাল সেম, পৃথিবী নিরক্ষে চারদিকে 24 ঘন্টা একবার ঘুরে, এটাও 24 ঘন্টা পরে এখানে চলে আসে, তোমার কাছে স্থির মনে হবে। সো এরকম আমরা বলি ভূস্থির উপগ্রহ। আর এই ভূস্থির উপগ্রহ কখন হবে, যদি তোমাকে বলে ভূস্থির উপগ্রহ কিনা, তখন তুমি দেখবে এইটা 24 ঘন্টা হয়েছে কিনা, টি এর মানটা তুমি টি বের করবা, এখানে টি সমান 2π√r + h^3/gm। তো তুমি মেইনলি এখানে ইউজ করবা কোন সূত্রটা, তো যেগুলো ইম্পর্টেন্ট, মানে যে সূত্রগুলো তুমি আসলে বেসিক্যালি ইউজ করবা, সেগুলোর মধ্যে আমি একটু এখানে মার্ক করে দিচ্ছি, তুমি বেসিক্যালি এটা ইউজ করবা, হ্যাঁ তুমি বেসিক্যালি ইউজ করবা এই 2π√r + h^3/gm, এখান থেকে এটা বেশি আমরা ইউজ করি, ঠিক আছে, আর এটা তো আমাদের এখানে আসেই। সো
তুমি টি এর মানটা যদি দেখো 24 ঘন্টা, সেকেন্ড আসবে, সেকেন্ডটাকে আমরা ঘন্টায় বানাবো, 3600 দিয়ে ভাগ করলেই ঘন্টা হয়ে যাবে। সো ঘন্টায় বানিয়ে দেখবো 24 ঘন্টা আসছে কিনা। 24 ঘন্টা হলে ভূস্থির, না হলে নয়। 23 ঘন্টা হলেও কিন্তু কি হবে না, ভূস্থির হবে না। 2 ঘন্টা হলেও ভূস্থির হবে না, 24 ঘন্টা হতে হবে। সো ভূস্থির উপগ্রহ লাইভ খেলা সম্প্রচার করা যাবে। মনে রাখতে হবে যে 24 ঘন্টা যদি হয় তাহলে ভূস্থির উপগ্রহ হবে, লাইভ খেলা সম্প্রচার করা যাবে, টেলি যোগাযোগের জন্য উপযুক্ত হবে। মাঝে মাঝে এটাও জিজ্ঞেস করে এই উপগ্রহটি টেলি যোগাযোগের জন্য উপযুক্ত কিনা, লাইভ খেলা দেখা যাবে কিনা, সম্প্রচার করা যাবে কিনা, ভূস্থির হবে কিনা। সব ক্ষেত্রে উত্তর টি বের করবো, টি বের করে দেখবো 24 ঘন্টা কিনা, 24 ঘন্টা হলে এগুলো হবে। আর মাঝে মাঝে জিজ্ঞেস করে চাঁদের মতো উপগ্রহে পরিণত করা যাবে কিনা, তখন তুমি টি এর মানটা দেখবা যে চাঁদের মতো উপগ্রহ হবে কিনা বললে টি এর মান বের করে দেখবা 27 দিন কিনা। টি এর মান যদি 27 দিন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, বলবো যে হ্যাঁ চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে। আর এখানে আমরা আরেকটা জিনিস একটু বের করে রাখবো যে এই দেখো এখানে এইসের মানটা, এই টি এর সূত্রের মধ্যে কিন্তু এইস আছে। তোমাকে কখনো যদি জিজ্ঞেস করে যে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা, একটা স্যাটেলাইটকে ভূস্থির উপগ্রহ বানানো সম্ভব কিনা, সম্ভব। যদি আমরা সেটাকে ধরে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাই এবং যেখানে ঘুরলে কী হবে তার পর্যায়কালটা 24 ঘন্টা হবে, তাহলেই সে ভূস্থির হয়ে গেল। তো 24 ঘন্টা হতে হলে তার উচ্চতা কত হতে হবে, এটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। সো উচ্চতাটা আমরা চাইলে কিন্তু এখান থেকে বের করতে পারি। টি এর মান 24 ঘন্টা বসাবো, তারপর হচ্ছে এখানে কি আসবে 2π r + h হোল কিউব, এখান থেকে এইচটা ক্যালকুলেশন করে বের করবো। সো এইচটা কিন্তু ক্যালকুলেশন করে বের করলে আমার কাজ শেষ। কিন্তু ঝামেলা হচ্ছে এইচটা দেখো কিউব আছে, রুট আছে। সো আমরা একেবারে এইচের সূত্রটাই মনে রাখবো, যে এইচের সূত্রটা, হ্যাঁ সূত্রটাই আমরা সূত্র আকারে মনে রাখবো। সেখানে আরেকটা সূত্র আমরা শিখবো এখানে, যে এইচ উচ্চতা, এটা আমাদের কাজে লাগবে। সো আমরা লিখে নিচ্ছি এখান থেকে যে উচ্চতা যখন তোমাকে বের করতে বলবে, পর্যায়কাল দেওয়া থাকবে এবং উচ্চতা বের করতে বলবে, তখন সেক্ষেত্রে উচ্চতা হবে হচ্ছে এইচ ইকুয়াল টু এরকম যে জি এম টি স্কোয়ার। সো জি এম টি স্কোয়ার বাই 4π² হোল টু দি পাওয়ার হচ্ছে কত 1/3। এই পাওয়ারটা কত হবে, এই পাওয়ারটা হবে হচ্ছে 1/3। সো জি এম টি স্কোয়ার বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস হচ্ছে আর, সো মাইনাস হচ্ছে আর, সো মাইনাস হচ্ছে আর। সো GMT স্কোয়ার বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। সো মাইনাস হচ্ছে আর। সো এটাও আমাদের এখানে ইম্পর্টেন্ট সূত্র, যে আমরা যদি বলে এইচের মান কত হলে ভূস্থির হবে, টি এর মানটা 24 ঘন্টা বসাই দিব। টি এর মান 24 ঘন্টা মানে কত, যে 86,400 সেকেন্ড, সেকেন্ডে বসাতে হবে। সো টি এর মানটা দেখুন তুমি 86,400 সেকেন্ড বসাবা, আর বাকি সমস্ত মান বসাবো আমরা জি, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে কি এই যে 4π, এগুলো সব বসাবো, তারপর হচ্ছে আর সব কিছু বসাবো, তাহলে পেয়ে যাবো এইচের মানটা। সো আশা করি আমরা এই জিনিসটা এখান থেকে বুঝতে পারছি। উচ্চতা এইচ সমান GMT স্কোয়ার ডিভাইড বাই 4π² 1/3 মাইনাস আর, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কটা। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি এই জিনিসটা কী কী সূত্র আমাদের গেল। সো এই কথাটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের এমসিকিউতে একটু কাজে লাগে এই পয়েন্টগুলো। তুমি দেখবা বইয়ের মধ্যে একটা সুন্দর একটা চার্ট আছে। এটা হচ্ছে কি, যে যদি আমরা এই কৃত্রিম উপগ্রহটাকে এত বেগে নিক্ষেপ করি তাহলে কি হবে, তার চেয়ে একটু বেশি বেগে মারলে কি হবে, যদি আমরা আরও বেশি বেগে নিক্ষেপ করি তাহলে কিভাবে সে ঘুরবে। সো এই যে কিছু জিনিস তোমার এখানে আছে, সো একটু তুমি দেখবা যে এখানে একটা চার্টের মতো আছে, হ্যাঁ এখানে একটা পয়েন্ট কিছু করে 1 2 3 4 5 6 7 এরকম কিছু পয়েন্ট লেখা আছে, যে যদি আমরা কৃত্রিম উপগ্রহের বেগটা মুক্তিবেগের চেয়ে অর্ধেক করি, মুক্তিবেগের চেয়ে 1/√2 গুণ করি, তাহলে উপগ্রহটা কিভাবে ঘুরবে, সে একবার প্রদক্ষিণ করে ফিরে আসবে নাকি বিলীন হয়ে যাবে। সো এরকম বেশ কিছু জিনিস তোমরা দেখবে পয়েন্ট একটা লেখা আছে। সো একবার পড়ে নিব। এমসিকিউতে কিন্তু এই জিনিসগুলো আসে, আগেই বলে রাখলাম। সিকিউতেও মাঝে মাঝে কাজে লাগবে, তুমি একটু খেয়াল করে দেখবে লেখা আছে এরকম, যে এই বেগের মানটা যদি কি হয়, এই বেগের মানটা যদি হচ্ছে মুক্তিবেগের এরকম মুক্তিবেগ বাই √2 এরকম হয় তাহলে কি হবে, এই বেগের মানটা যদি হচ্ছে এই মুক্তিবেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এই বেগের মান যদি হচ্ছে কি হয়, যে হচ্ছে বেগের মান যদি কি হয়, যে আমাদের এই যে মুক্তিবেগ v/√2 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে, মুক্তিবেগটাকে একটু পরে পড়বো। সো এরকম হলে কি কি ঘটনা ঘটবে, এরকম কয়েকটা স্পেশাল কেস তোমার লেখা আছে। সো একবার করে মাস্ট পড়ে রাখবো, এটা জরুরি। কয়েকবার করে বললাম কথাটা, সো একটু পড়ে নেব। সো ডান। সো এই হচ্ছে আমাদের এখান থেকে কি, যে হচ্ছে কিসের ঘটনা, যে হচ্ছে কৃত্রিম উপগ্রহের ঘটনা। সো আমরা সিকিউ টাইপে যাওয়ার আগে আমরা একেবারে মুক্তিবেগটাও চলো পড়ে ফেলি। এখান থেকে আমরা একেবারে হচ্ছে এটার পরেই মুক্তিবেগটা পড়ে ফেলছি। মুক্তিবেগটা কি এবং হচ্ছে মুক্তিবেগের ফর্মুলাগুলো কি, ভূপৃষ্ঠ থেকে মুক্তিবেগ কত হবে, এইচ উচ্চ থেকে মুক্তিবেগ কত হবে, স্কেপ ভ্যালোসিটি বলি এটাকে আমরা। তার আগে খেয়াল করো, আমরা যদি কোনো একটা
বস্তুকে, শুধু স্যাটেলাইট না, যে কোনো বস্তুকে যদি দেখো জোরে নিক্ষেপ করলাম, তাহলে কি হচ্ছে, আবারও ফিরে আসতেছে। আরও জোরে মারলে কি হবে, আরও উচ্চতায় উঠবে এবং আরও ফিরে আসবে। সো এরকমভাবে তুমি যদি অনেক উচ্চতায় মারো, তাহলে দেখা যাবে কি যে এটা আর ফিরে আসবে না। মনে করো এদিকে মারো বা সোজা মারো, যেভাবে মারো না কেন, কারণ আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যতই তুমি উচ্চতায় উঠবা, এই যে ভূপৃষ্ঠ যতই তুমি মনে করো সোজা মারতেছে, যতই তুমি উচ্চতায় উঠবা, মনে করো এই দাগটা, আমরা জানি যতই উপরে যাব উচ্চতায় গেলে জি এর মানটা শূন্য হয়ে যায়। তো উচ্চতায় যাচ্ছি 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 যাচ্ছি, এই উচ্চতায় যখন আমি আসলাম, সেখানে আমি দেখলাম কি যে হ্যাঁ, এখানে জি এর মানটা শূন্য। তার মানে কি, কেউ আর টানতেছে না, এটা কেন ফিরে আসতেছে, কারণ এখানে অভিকর্ষ টান আছে। সো যখন আমি এমন জায়গায় পৌঁছে যাবো যেখানে কোনো অভিকর্ষের টান নাই, তখন কিন্তু সে আর ফিরে আসবে না, সে কিন্তু এরকম হারায় যাবে, চলে যেতে থাকবে আর কি। তাহলে ওই যে আমি যদি বস্তুটাকে এমন বেগে মারতে পারি, সে ওই জিনিসটা অতিক্রম করে গেছে, ওই লেভেলটা অতিক্রম করে গেছে, তাহলে সেক্ষেত্রে দেখবা যে সে আর ফিরে আসবে না। তো আমি যদি অনেক জোরে মারি, অনেক বেগ দিই, তাহলে এই ঘটনা ঘটবে। তবে সর্বনিম্ন যেই বেগে নিক্ষেপ করলে ওই বস্তুটা আর ফিরে আসবে না, সো ওই বেগটাকে বলবো হচ্ছে আমরা মুক্তি বেগ, বা এটাকে আমরা বলবো হচ্ছে স্কেপ ভ্যালোসিটি। হ্যাঁ, মুক্তি বেগ, এটাকে প্রকাশ করবো আমরা ভিই দ্বারা। তাহলে মুক্তিবেগের সংজ্ঞাটা আমরা কি বলবো, তুমি লিখে নিতে পারো যে সর্বনিম্ন যে বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে বলবো মুক্তিবেগ। সর্বনিম্ন যে বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে তার ফিরে আসে না, তাকে বলবো হচ্ছে আমরা মুক্তিবেগ। সো মুক্তিবেগের এখানে সূত্রগুলো চলো আমরা লিখে লিখে। সো কী কী হবে, মুক্তিবেগকে প্রকাশ করে হচ্ছে আমরা ভিই দ্বারা, স্কেপ ভ্যালোসিটি। সো আমি তো এই দেখো, তার মানে এখানে কোথায় পাঠাচ্ছি, অসীমে পাঠাইছি না। সো মুক্তিবেগটা আমরা কোথায় পাঠাচ্ছি, বস্তুটাকে আমরা এই অসীমে পাঠাই দিছি। সো এমন বেগে নিক্ষেপ করছি, বস্তুটা কোথায় চলে গেছে, অসীমে চলে গেছে। এই অসীমে যাইতে অবশ্যই এটা কাজ করতে হয়েছে। আর ওই কাজটা থেকে ওই কাজটা করার জন্য আমরা একটা গতিশক্তি দিচ্ছি, যে একটা বস্তুকে নিক্ষেপ করলাম মানে কি, একটা বেগ দিলাম, আমরা গতিশক্তি প্রদান করছি। এই গতিশক্তিটা নিয়ে এসে ওই অসীমে পৌঁছে যাবে কৃতকাজ করে। তাহলে সেই হিসাব যদি আমরা করি, তাহলে শর্ত মতে আমি লিখে ফেলতে পারি এখানে যে মুক্তিবেগের ক্ষেত্রে কীভাবে বের করবো আমরা, যে অসীমে নিতে কৃতকাজ আর অসীমে নিতে গতিশক্তি। সো অসীমে নিতে যতটুকু গতিশক্তি দিতে হয়, সেই গতিশক্তিটাই কৃতকাজের সমান হবে। সো এখান থেকে তুমি বের করে ফেলতে পারো মুক্তিবেগের সূত্রটা, এবং সেখানে মুক্তিবেগের সূত্রটা আসে হচ্ছে ভি ইকুয়াল টু √2gm/r। সো ভি ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর। সো এটা হচ্ছে আমাদের এখান থেকে সূত্র। সো √2gm/r আমরা এখান থেকে আরেকটু চেঞ্জ করে লিখতে পারি হচ্ছে ভিই সমান হচ্ছে, খেয়াল করো, ভি সমান লিখতে পারবো আরেকটা জিনিস, যে 2 এই gm/r² যদি লিখি, তাহলে এখানে একটা আর দিব আমরা। সো এই gm/r² মানে কিন্তু বেসিক্যালি কি, আমাদের ছোট হাতের জি। সো আমি সেটা লিখে বলবো এখানে, যে এটা মানে হচ্ছে কত, ছোট হাতের জি, আর এই সাইডে একটা আর ছিল, সে আরটাও থাকবে। তার মানে √2gm/r একটা সূত্র, √2 ছোট হাতের জি ইন্টু আর একটা সূত্র। খুব মনোযোগ দিয়ে শুনবো। এটা হচ্ছে আমাদের কোথায়, যে হচ্ছে ভূপৃষ্ঠ হতে যদি নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে মুক্তিবেগ। সো ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগ, সো ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত বস্তুর মুক্তিবেগ। সো ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগটা আমাদের হচ্ছে ভি সমান √2gm/r, √2 ছোট হাতের জি ইন্টু আর। সো √2gm/r, যেখানে হচ্ছে এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হচ্ছে কি, গ্রহের ভর। অবশ্যই মনে রাখবো এম হচ্ছে কিসের ভর, এখানে এম কিন্তু যেই গ্রহ থেকে নিক্ষেপ করছি সেই গ্রহের ভর। সো অবশ্যই পরিচয়গুলো একটু মনে রাখতে হবে এখান থেকে, যে এমটা হচ্ছে অবশ্যই গ্রহের ভর। সো এম অবশ্যই কিন্তু গ্রহের ভর, পৃথিবী হলে পৃথিবীর ভর, কিন্তু যেই বস্তুটাকে নিক্ষেপ করতেছি সেই বস্তুর কিন্তু ভর অবশ্যই না, যেই বস্তুকে নিক্ষেপ করছি সেই বস্তুর ভর ছোট এম। তো এর কথা হচ্ছে ছোট এম নাই, √2gm/r এটা গেল। আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ, আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ, পৃথিবী বললে পৃথিবীর ব্যাসার্ধ। সো গ্রহের ব্যাসার্ধ, সো গ্রহের ভর বাই গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ভর আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। ছোট জি ইন্টু কি, ছোট জি মানে কি, ছোট জি মানে হচ্ছে ওই গ্রহের ভূপৃষ্ঠে, পৃথিবীর জন্য মানটা আমরা জানি 9.8। সো গ্রহের ভূপৃষ্ঠে, এখানে জিনিসটা হবে কি, যে গ্রহের ভূপৃষ্ঠে, সো গ্রহের ভূপৃষ্ঠে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। সো পৃথিবীর জন্য 9.8। সো অন্য গ্রহ যদি বলে, তখন 9.8 বসাবো না, কিন্তু ওই গ্রহের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যত, সেটা বের করে নিব বা দেওয়া থাকবে। এই হচ্ছে ঘটনা, গ্রহের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। সো জিএমআর, এগুলো বুঝলাম আমরা। এগুলো ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ। এবার একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, যে ভাই ঠিক আছে বুঝলাম, যদি গ্রহের ভর বেশি হয় তাহলে মুক্তিবেগটা বেশি হবে, যদি গ্রহটা অনেক বড় হয় সাইজে তাহলে মুক্তিবেগটা বেশি হবে।
কিন্তু ভাই যদি গ্রহের ব্যাসার্ধ বেশি হয়, গ্রহটার ব্যাসার্ধ অনেক বড়, সাইজে অনেক বড়, ভর তো বেশি কিন্তু সাইজেও বড়, তাহলে এবার কি মুক্তিবেগ বেশি হবে না কম হবে? কারণ তুমি খেয়াল করছো এই ভি এর সাথে আর এর সম্পর্ক এখানে ব্যস্তানুপাতিক দেখাচ্ছে, এখানে আবার সমানুপাতিক দেখাচ্ছে। সো কোনটা রাইট? সো দুইটাই রাইট, আসলে দুইটাই রাইট। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমি এখানে একটু এরকম দাগ দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিই এর সাথে এই যে আমাদের মুক্তিবেগ ভিই এর সাথে হচ্ছে যে আর এর সম্পর্ক কি, আর এর সম্পর্ক হচ্ছে এরকম 1/√r, এরকম দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে দেখতে পাচ্ছি কি যে ভিই এর সাথে আর এর সম্পর্ক কি সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। সো কোনটা রাইট? সো দুইটাই রাইট, কিন্তু দুইটা দুই কেজে। এটা কখন? যখন কি ধ্রুবক, এখানে যখন এম ধ্রুবক, এম ধ্রুবক হলে তখন এই সূত্রটা কারেক্ট, উপরেরটা কারেক্ট। আর যদি হচ্ছে অভিকর্ষ ত্বরণ ধ্রুবক হয়, তাহলে জি ধ্রুবক হলে উপরেরটা কারেক্ট। সো জি ধ্রুবক হলে উপরেরটা কারেক্ট। সো এম ধ্রুবক হলে এটা, আর জি ধ্রুবক হলে এটা, আমি বলতে পারবো এটা কারেক্ট। সো এই দুটো তুমি এক্সট্রা করে ইনফরমেশন মনে রাখবা, এমসিকিউতে কাজে লাগে, খ নাম্বারে অনেক সময় আমাদের কাজে লাগে। গেল, এটা গেল ভূপৃষ্ঠ হতে। এবার আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে যে ফাঁকা রাখি আমরা এখানে, আর দেখবো সেটা হচ্ছে এইচ উচ্চতায়। তুমি অলরেডি এইচ উচ্চতায় উঠে বসে আছো, তুমি আকাশে উঠে বসে আছো। সো এইচ উচ্চতায় মুক্তিবেগ, তো তুমি মনে করো অলরেডি এইচ উচ্চতায় আসো, তাহলে সেক্ষেত্রে মুক্তিবেগটা কত হবে? তাহলে সেক্ষেত্রে এইচ উচ্চতায় মুক্তিবেগ, সো এইচ উচ্চতায় মুক্তিবেগটা তখন কত হবে? অবশ্যই চেঞ্জ আসবে। তখন লিখবো হচ্ছে আমরা যে ভিই, তখন আমরা একটা হলুদ করে লিখি যে হচ্ছে এখন তার ভিই না ডাইরেক্ট, সো ভিই প্রাইম দিলাম মনে করো। সো ভিই প্রাইমটা কী হবে? তখন তুমি লিখবো হচ্ছে এরকমভাবে যে ভিই প্রাইমটা হবে হচ্ছে √2gm ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস এইচ। সো 2gm/r+h। সো এটা হচ্ছে একটা সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে আমাদের ভিই প্রাইম সমান সমান হচ্ছে ভি প্রাইম, একটা সূত্র হচ্ছে যে সেটা কি, ভিই প্রাইম একটা সূত্র হচ্ছে এই 2g আছে, সো এখানে আমাদের আরেকটা সূত্র হবে হচ্ছে 2gh, এইচ উচ্চতায় জি, আর আর এর জায়গায় বসবে হচ্ছে r+h, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো 2 তারপর হচ্ছে জিএইচ এর সাথে হচ্ছে r+h, সো এটাও হচ্ছে আমাদের একটা সূত্র। সো এই দুটো সূত্র মনে রাখবো, এইচ উচ্চতায় মুক্তিবেগ কত হবে, সো এটা হচ্ছে সেই দুটো সূত্র। এবার এইচ সাথে যোগ হবে, আর জিএইচ মানে কি, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। সো জিএইচ এর সূত্র কি, জিএইচ তো আমরা আগে থেকেই জানি যে জিএম ডিভাইডেড বাই r+h হোল স্কোয়ার। সো জিএম ডিভাইড বাই r+h হোল স্কোয়ার বসাই দিলে আমি জিএইচটাও পেয়ে যাব, জিএইচটাও এখানে পেয়ে যাব। সো জিএইচ যখন দরকার হবে তখন আমরা সেটা জিএইচও বের করে নিতে পারবো, সেটা একটু মাথায় রেখো এখান থেকে। সো এই ছিল এখানকার টোটাল জিনিসগুলো, কোনটা কীভাবে আসতে পারে। এবার আরেকটা জিনিস আমাদের একটু দেখে রাখতে হবে, সেটা হচ্ছে এই মুক্তিবেগের সাথে ঘনত্বের, গ্রহের ঘনত্বের সম্পর্ক। সো আরেকটা জিনিস একটু আমরা এখানে দেখে রাখি যে মুক্তিবেগের সাথে গ্রহের ঘনত্বের সম্পর্ক। গ্রহের ঘনত্ব যদি কখনো দিয়ে দেয়, সো তোমাকে ভর না দিয়ে ঘনত্ব দিয়ে দেয়, তখন তুমি কিভাবে করবা। সো এটাও শিখে রাখি, মুক্তিবেগের সাথে গ্রহের ঘনত্বের সম্পর্ক, মুক্তিবেগের সাথে গ্রহের ঘনত্বের সম্পর্ক, গ্রহের মুক্তিবেগের সাথে গ্রহের ঘনত্বের সম্পর্ক, মুক্তিবেগের সাথে গ্রহের ঘনত্বের সম্পর্ক। সো মুক্তিবেগের সাথে হচ্ছে আমাদের এই গ্রহের ঘনত্বের সম্পর্কটা আমরা এখান থেকে একটু দেখি যে কীভাবে এটা বের করা যায়। সো আমরা সূত্র শিখছিলাম কি, সূত্র শিখছিলাম মুক্তিবেগ ভিই সমান √2gm ডিভাইডেড বাই 2gm ডিভাইডেড বাই r, সো 2gm ডিভাইড বাই r। সো এবার দেখো আমরা এখানে ঘনত্ব নিয়ে আসবো কীভাবে, এম এর জায়গায় আমরা ঘনত্বটা নিয়ে আসবো। তা দেখো, তাহলে আমরা এখানে লিখতেছি ভিই সমান হচ্ছে √2gm বাই r। সো 2gm, এম কী হবে, এম হবে হচ্ছে রো ইন্টু ভি, এম এর জায়গায় হবে রো ভি, আর নিচে আমাদের আর এখানে যা আছে তাই থাকুক আমাদের রো ভি। ভিটা কি, ওই গ্রহটা তো নর্মালি আমাদের গোলক টাইপের হয়, তো সেক্ষেত্রে আমরা কী লিখবো যে ভিই সমান √ এরকম যে 2g, রো তো থাকলো আমাদের এখানে, রো এর কোন চেঞ্জ হবে না, এখানে আর আছে থাকুক সেটাও। এখানে খেয়াল করো বাকিটুকু অংশ আমরা কি লিখতে পারি, এখানে রো থাকলো, ভি এর জায়গায় লিখবো আমরা হচ্ছে 4/3 πr³, r³, সো r³, সো তুমি এখানে খেয়াল করো কিন্তু কাটাকাটি যাবে, আর এখানকার আরেকটা কাটাকাটি যাচ্ছে। সো এখানে তুমি কি পাচ্ছ আলটিমেটলি খেয়াল করো, তো দেখো এখানে এই 4টা থাকলো। সো আমরা এখানে কি লিখতে পারি, এই 4 ρg, এখানকার একটা আর, এখানে একটা আর কাটা যাবে,
সো একটা আর যদি একটা আর কাটা যায় তাহলে এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার থাকবে এখানে, তাই তো? আর স্কোয়ারটা থাকলো, আর স্কোয়ারটা রুটের বাইরে আসলে হবে কি, রুটের বাইরে আসলে হবে শুধু আর, শুধু আর। আর এই ভিতরে কি থাকতেছে তুমি বাকিটুকু লিখে ফেলো। ভিতরে থাকছে, তুমি খেয়াল করে দেখো এখানে যে 2 থাকতেছে, 3 থাকতেছে, লিখবো 2/3। এখানে থাকলো আমাদের 2/3, 2 আর 3 লিখছি আমি। সাথে আছে আমাদের রো জি 2/3, আর পাই আছে, পাইও লিখি আমরা 2/3, এখানে পাই আছে 2/3 পাই, সাথে হচ্ছে রো জি। তাহলে 2 লিখছি, এই জি লিখছি, 2 লিখছি, জি লিখছি, তারপর হচ্ছে রো লিখছি, পাই লিখছি, 3 লিখছি, 8টাও বাইরে বের করে লিখছি আমরা, একটা আর স্কোয়ার ছিল, বাইরে আসলে একটা থাকবে আর কি। আর খেয়াল করো 4টা লিখি নাই, 4 রুটের বাইরে আসলে কি হবে, 2 হবে। সো আসবে হচ্ছে এরকম 2 আর। আর আমরা এভাবে লিখতে পারি, অথবা একটা কাজ করে দিতে পারতাম আমরা, 4 দুগুণে 8 এভাবেও লিখতে পারতাম আমরা। আমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারতাম, 4 দুগুণে 8, 2টাকে বাইরে না লিখে আমি এভাবেও লিখতে পারতাম। কেমন? সো আমি এখানে মনে করো সেটাই লিখে দিচ্ছি, 4 দুগুণে 8। তাহলে দেখো 4 দুগুণে 8, সো 8/3 পাই রো জি, আর 8টা বাইরে আসছে। সো এটাও কিন্তু আমাদের সম্পর্ক, এটাও কিন্তু আমাদের মুক্তিবেগের সূত্র। সো মুক্তিবেগের সূত্র হচ্ছে আমাদের এটা, যে আর ভিতরে হচ্ছে 8/3 পাই রোজি, ঠিক আছে? 8/3 পাই রোজি, সেটাও কিন্তু আমাদের সূত্র। আমরা এটা কিন্তু ফর্মুলা লিস্টে লিখে রাখতে পারি, কিন্তু কোথায়, ভূপৃষ্ঠে। তো এখানে আরেকটা লিখে রাখতে পারি কোথায়, যখন ভূপৃষ্ঠে তোমাকে জিজ্ঞেস করবে, সো রো থাকবে তখন। সো আর ইন্টু, তাহলে কিন্তু কী লিখবো আমরা এখানে, যে হচ্ছে 8/3, সো 8/3 পাই রো জি। সো 8/3 পাই রোজি, 8/3 পাই রোজি, খেয়াল করো যে আর 8/3 পাই রোজি। এইবার তুমি আরেকটা জিনিস খেয়াল করো, ভি এর সাথে আর এর সম্পর্ক কি, এখানে আরেকটা সম্পর্ক পেলাম আমরা, যে ভাই ভি এর সাথে আর এর সম্পর্ক কি, যে ভিই, সো ভি এর সাথে আর এর সম্পর্ক ডাইরেক্ট সমানুপাতিক, ডাইরেক্ট সমানুপাতিক, কোনো রুটমোট নাই। কখন? যদি রো ধ্রুবক থাকে, ঘনত্ব যখন ধ্রুবক থাকে। সো রো ধ্রুবক হলে ঘনত্ব, যে পৃথিবীর বা গ্রহের ঘনত্ব ধ্রুবক হলে তখন ডাইরেক্ট সমানুপাতিক হয়। সো 3টা সূত্র পাইলা। সো মেইনলি আমরা ইউজ করবো কোনগুলো, এই যে উপরেরগুলো আমাদের মেইনলি ইউজ করতে হয়, সো এটা বেশি বেশি ইউজ করতে হয়, এগুলো আমরা বেশি ইউজ করি, এগুলো আমরা বেশি বেশি ইউজ করি আর কি। সো কখনো যদি ঘনত্ব থাকে তখন তুমি এভাবে করবা, তো সেটাও শিখায় রাখলাম, তোমার কোনো সমস্যা হবে না, অ্যাডমিশন পর্যন্ত ভালো জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ডান। সো এখানে আমাদের কি রোটা কি, সেই রো এর পর লিখে রাখি, রো হচ্ছে আমাদের কি, গ্রহের ঘনত্ব। রো হচ্ছে কি এখানে গ্রহের ঘনত্ব। সো গ্রহের ঘনত্ব দেওয়া থাকলে সেটা বসাই দিব, হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিস আশা করি আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন এই প্রত্যেকটা জিনিস শিখে গেছি, এখন আমরা রেডি আমাদের প্রশ্নগুলো সলভ করার জন্য, সিকিউরিটি যা আছে সব কিছু সলভ করার জন্য। সো ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগ আমরা জানি, এবং হচ্ছে এইচ উচ্চতার ক্ষেত্রে মুক্তিবেগ আমরা জানি। সেটা হচ্ছে এইচ উচ্চতায় না, তো এটাকে আমরা ওই কালার করে দিই। ওকে ফাইন। সো আশা করি এতটুকু জিনিস সুন্দর মতো মুক্তিবেগ এবং প্রত্যেকটা জিনিস সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা রেডি সিকিউ টাইপগুলো সলভ করার জন্য। মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ থেকে যত প্রশ্ন আমাদের আসতে পারে সেই প্রশ্নের টাইপগুলো চলো আমরা আগে শিখি, যে কী কী প্রশ্ন হতে পারে, তারপর আমরা প্রশ্নগুলো আস্তে আস্তে সলভ করবো। দেখো, ওয়ান শট কোশ্চেন, অল ইন ওয়ান, যত প্রশ্ন হতে পারে এই 2 টপিক থেকে এই যাবৎকালে পরীক্ষাগুলোতে আসছে সমস্ত প্রশ্ন এখানে আছে। সো নর্মালি গ নম্বরগুলোতে জিজ্ঞেস করতে পারে যে ভাই একটা উপগ্রহ আমি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় স্থাপন করছি, এই যে এখানে সে কি ঘুরবে, সেখানে করে এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে? এখানে এভাবে সে ঘুরতে থাকবে, এই যে এভাবে করে সে ঘুরতে থাকবে, তাহলে এই ঘুরতে থাকলে তার ওই উপগ্রহটার বেগ কত, বা রৈখিক বেগ কত, বা আনুভূমিক বেগ কত, বা বলতে পারে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ কত, বা তোমাকে বলতে পারে মুক্তিবেগ কত, বা তোমাকে বলতে পারে এই বস্তুটা এভাবে যে ঘুরতেছে সে কি বিলীন হয়ে যাবে কিনা, বা পৃথিবীতে ফিরে আসবে কিনা, সেরকম নানান প্রশ্ন, পর্যায়কাল, গতিশক্তি সব কিছু জিজ্ঞেস করতে পারে। তো আমরা সিরিয়াল করে চলো দেখা শুরু করি, গ নাম্বারগুলোতে আমাদের কী কী প্রশ্ন এখান থেকে বেসিক্যালি আসতে পারে, সো সেগুলো আমরা দেখা শুরু করি। এখানে দেখো সুন্দর করে সাজানো আছে। সো আমরা গ নম্বর টাইপের প্রশ্নগুলো শুরুতে দেখবো, এগুলো সবই গ নম্বর টাইপে আসে। কৃত্রিম উপগ্রহের বেগ, রৈখিক বেগ বা আনুভূমিক বেগ সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, সবচেয়ে বেশি আসে এটা পরীক্ষায়, যে ভাই এই বেগ কত, আনুভূমিক বেগ কত, এটা আসে। সো আমরা চলো এখানে সুন্দর করে ফেলি তাহলে। সো তুমি লিখবা আগে পরীক্ষা সুন্দর করে, আমরা জানি দেওয়া সব কিছু লিখবা। সো আমরা সরাসরি লিখতেছি এখানে যে কৃত্রিম উপগ্রহের বেগ। সো আনুভূমিক বা রৈখিক বেগ লিখলাম না, কারণ তুমি অলরেডি বুঝে গেছো বেগ, রৈখিক বেগ বা আনুভূমিক বেগ একই কথা। সো বেগ ভি ইকুয়াল টু, আমি ডাইরেক্ট সূত্র লিখলাম যে ভি ইকুয়াল টু রুট ওভার কী হবে, যে রুট ওভার জি এম, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই হচ্ছে কি আর প্লাস এইচ, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই হচ্ছে আর প্লাস এইচ। সো ঠিক আছে, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। সো
সো এখানে আমরা কি করবো, মানগুলো বসাই দিয়ে আসো, একটা মানটান বসাই করে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে বসাই দিচ্ছি জায়গা আছে। সো জি এর মানটা আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11। সো এই যে জি, তারপর হচ্ছে কি এম আসবে, তারপর আসবে কি এম। এম কত আমাদের এখানে, এম হচ্ছে গ্রহের ভর। সো একটা কাল্পনিক গ্রহ, সো বলছে কাল্পনিক গ্রহ যার ভর পৃথিবীর ভরের সমান কিন্তু ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের দ্বিগুণ, 3 কেজি ভরের একটা বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার/সেকেন্ড বেগে খারবিল নিক্ষেপ করা হলো। সো একটা কি, একটা পৃথিবী, একটা কাল্পনিক গ্রহ, দুইটা গ্রহের কথা বলছে। সো আমরা এখানে কৃত্রিম উপগ্রহের বেগ জিজ্ঞেস করছে কোথায়, যে হচ্ছে একটা বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে এত বেগে খারবিল নিক্ষেপ করা হলো। সো এই কৃত্রিম উপগ্রহটি, এই দেখো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর একটা কাল্পনিক গ্রহ, দুইটা উদ্দীপক, এটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক গ্রহ আর এটা আরেকটা উদ্দীপক, সেটা হচ্ছে কি পৃথিবী। সো পৃথিবী থেকে 500 কিলোমিটার উচ্চতায়, এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি পৃথিবী। সো লিখে দিচ্ছি এটা আমরা, যেটা হচ্ছে আমাদের পৃথিবী। সো পৃথিবী থেকে 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটা ঘুরতেছে। তাহলে আমরা কি করব, আমরা জানি উপগ্রহের এই বেগ বের করতে হলে গ্রহের ভর লাগে। সো পৃথিবী থেকে ঘুরতেছে, পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তো আমরা ভরটা লিখবো পৃথিবীর 6.6 ইন্টু, সেখানে সরাসরি মানটা মুখস্থ বসাই দিব, যেহেতু এখানে পৃথিবীর ভরটা উল্লেখ করা নেই, সো বসাই দিচ্ছি আমরা 6 ইন্টু 10⁻24 কেজি। তো জিএম ডিভাইডেড বাই কি বসবে এখানে, আর প্লাস এইচ। আর এর মান কত, যে 6.4 ইন্টু 10⁻6, 6.4 ইন্টু 10⁻6, 6.4 ইন্টু 10⁻6 যোগ হচ্ছে এইচ, এইচ এর মান কত, 500 কিলোমিটার উচ্চতায় ঘুরতেছে। তো আমরা এখানে বসাই দিব 500। সো 500, শুধু 500 বসাবো না, সাথে আরও 3টা বসাই দিব, শূন্য বসাই দিব। সেটা হচ্ছে আমাদের কি, যে তাহলে মিটার হয়ে যাবে। সো হয়ে গেল আমাদের এত। সো রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করে ফেলি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এখানে যে আমাদের সেই কৃত্রিম উপগ্রহটার বেগ এত মিটার/সেকেন্ড হয়ে গেল। সো তোমাকে এভাবে করে বের করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। পুরোটুকু তুমি আস্তে ধীরে পুরো গুণ করে নাও, ব্রাকেট অবশ্যই দিয়ে নিও যাদের ক্যালকুলেটারের সমস্যা। যাদের বড় ক্যালকুলেটার বা হচ্ছে 991 তারা ডাইরেক্ট করে ফেলতে পারো, সমস্যা নেই। আর যাদের একটু অন্য ক্যালকুলেটার তারা একটু ভেঙে ভেঙে ব্রাকেট দিয়ে দিয়ে যোগ করে নিলে কিন্তু হিসাবে ভুল আসতে পারে। যদি দেখো হিসাবে ভুল আসতে বুঝে নেবা তোমার ব্রাকেটে সমস্যা হয়েছে, আরেকবার করে ব্রাকেট দিয়ে চেক করবা, শিখাই দিলাম। এবার পরটা দেখি আমরা, কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। সো আমরা এই প্রশ্নটাকে আমরা ইউজ করবো আমরা পরের 2 নম্বরটা করার জন্য। সো আমাকে বলছে কি এখানে, যে 2 নম্বরটা, যে এই কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ। সো বেগ বের করছি আমরা, এখন বলছে যে কৃত্রিম উপগ্রহটা কি করো, কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ কি। সো সবার আগে বেগ তোমাকে বের করতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে ওকে ফাইন। এরপরে এখন তুমি এইটুকু বের করার পর লিখবো কি, এখন এই কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ। তো আমরা লিখে নিচ্ছি যে এখন কৃত্রিম উপগ্রহটির, এখন কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ। সো কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ। সো কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ। সো কি লিখবো আমরা এখানে, কেন্দ্রমুখী ত্বরণ, তখন লিখবো তুমি কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান হচ্ছে কত, v²/r+h। অলরেডি তুমি ভিটা বের করছো, তো এখন তুমি সেখানে জাস্ট মান বসাই দিবা, যে এই যে ভিটা তুমি বের করছিলা, এই যে সাদা বক্স, এই সাদা বক্সটা তুমি এখানে বসাই দিবা। হ্যাঁ, সাদা বক্সের উপর কি থাকবে, এখানে স্কোয়ার করে দিবা, সাথে r+h, আর এর মানটা জানি আমরা 6.4 10⁻6 যোগ এইচ কত আমাদের 500 কিলোমিটার। তাহলে সেই 500 আর সাথে আরও 3টা শূন্য, মিটারে বসাইতে হবে। সো এটা মনে করে আমরা সেটা বসাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো চলে আসলে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। সো সুতরাং তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা, সুতরাং কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে কত আমাদের, সামথিং এত। সো এত একক কী হবে কেন্দ্রমুখী ত্বরণ, সো ত্বরণ একক মিটার/সেকেন্ড স্কোয়ার। সো কেন্দ্রমুখী ত্বরণ হয়ে গেল। সো আশা করি এটাও তুমি বুঝতে পেরেছো যে কেন্দ্রমুখী ত্বরণ বলে তুমি কী করবা, কোথায় চেঞ্জ করবা। পরটা দেখো, উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো। সো 3 নম্বরটা আমাদের আলাদা করেই বের করতে হবে, কিচ্ছু করার নেই, উপগ্রহটির পর্যায়কাল। সো আমরা পর্যায়কালের সূত্র জানি, যে আমরা জানি পর্যায়কাল। সো ডাইরেক্ট সূত্র দিয়ে বের করবো আমরা, আলাদা আলাদাকে ভেঙে ভেঙে বের করতে দরকার নেই, এক লাইনে বের করবা। সো পর্যায়কাল t = 2π আসবে হচ্ছে কি আমাদের r+h, 2π√r+h হোল কিউব, 2π√r+h ডিভাইডেড বাই হচ্ছে gm। সো 2π√r+h হোল কিউব ডিভাইড বাই gm। সো এই হচ্ছে আমাদের সূত্র, পর্যায়কাল t সমান 2π√r+h হোল কিউব বাই gm। সো এবার আমরা এখানে একটা কাজ করি, মানগুলো আস্তে আস্তে বসাইতে থাকি।
সো 2 পাই, সো 2 পাই এর মান বসাবো 3.14, বাকি মান তুমি এখানে জাস্ট বসাই দিবা। যে আর এর মানটা কত, সেই আর এর মান ঠিক মতো বসাবো 6.4 10 to the power 6, এটা বসাবো আমরা এত, যোগ হচ্ছে এইচ কত, সেই 500ই তো, উপগ্রহটা 500তে ঘুরতেছে, সো 500তে বললে আমরা 500 বসাবো, তবে অবশ্যই মিটারে 3টা শূন্য এক্সট্রা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের কি আর প্লাস এইচ হোল কিউব, এই যে হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম, সো এই যে আমরা ডিভাইডেড বাই দিয়ে দিলাম, এই ডিভাইড বাই দিয়ে দিলাম, সাথে হচ্ছে জিএম থাকবে, জি কত আমাদের 6.673 ইন্টু 10 to the power -11, আর এম কত 6 ইন্টু 10 to the power 24, তো এই সব কিছু বসাই দিব আমরা। তো এটুকু যোগ এটা দিয়ে ভাগ করব, সাথে রুট কিন্তু পুরোটার উপরে, সো এই হচ্ছে আমরা পুরোটার সাথে রুটও করে দিব। তাহলে তুমি দেখবা এখানে একটা মান পেয়ে যাচ্ছ, এবং এই মানটা কিসে আসবে, এই মানটা আসবে হচ্ছে সেকেন্ডে, এই মানটা কিসে আসবে, এই মানটা আসবে হচ্ছে সামথিং একটা সেকেন্ড। সো সুন্দর করে ক্যালকুলেটার বসাই দাও, এই হচ্ছে আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম সেকেন্ডে। এবার তুমি যদি এটাকে ঘন্টায় নিতে চাও, ঘন্টায় নিতে চাইলে কী করবো, তখন আমরা এই যে মানটা আছে সেই মানটাকে ভাগ করে দিব হচ্ছে 3600 দিয়ে, তাহলে হয়ে যাবে হচ্ছে ঘন্টা, তাহলে তুমি পাবা টি এর মান এই সামথিং একটা ঘন্টা। সো তুমি এটুকু অ্যান্সার রাখলি এনাফ, কিন্তু যদি আমার প্রয়োজন হয় ঘন্টায় নেওয়ার, মাঝে মাঝে প্রয়োজন হবে, সো তখন আমরা নিব ঘন্টায়। সো আপাতত তুমি এইটুকু অ্যান্সার রাখতে পারো, তো সেকেন্ড এনাফ, বা ঘন্টায় নিলে 3600 ভাগ করে দিব, ঘন্টায় চলে আসবে, পর্যায়কাল ঘন্টায় চলে আসবে। ওকে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম এখান থেকে, পর্যায়কালটা আমরা এখান থেকে বুঝলাম যে হচ্ছে পর্যায়কালটা আমরা এখান থেকে বুঝলাম। যে পরেরটা দেখি আমরা এখানে, হ্যাঁ আচ্ছা পরেরটা দেখি আমাদের কী বলছে, পরের প্রশ্ন জিজ্ঞেস করছে আমাদের যে উপগ্রহটির গতিশক্তি নির্ণয় করো, উপগ্রহটির গতিশক্তি নির্ণয় করো। তো 4 নম্বর বলছে গতিশক্তি। সো আমরা কী করবো দেখো, গতিশক্তি বের করতে আমাদের বেগটা আবারও লাগবে, সো আমরা বেগটা এভাবে বের করে নেবো আগে। সো গতিশক্তি বের করার সময় আমরা বেগটা আগে বের করে নেবো, সেটাকে আমরা 4 নম্বর বানিয়ে দিচ্ছি, যে এটাই হচ্ছে আমাদের 4 নম্বর। সো বলছে গতিশক্তি বের করতে তুমি আগে বের করবা বেগ, তারপর লিখবা এখন লিখবা উপগ্রহটির গতিশক্তি। সো বেগটা আগে বের করে নিতে হবে, বেগটা লাগবে গতিশক্তির জন্য, আর বেগ দেওয়া থাকলে তো ভালো। উপগ্রহটির, সো উপগ্রহটির গতিশক্তি, সো উপগ্রহটির গতিশক্তি, সো উপগ্রহটির গতিশক্তি ইকে, উপগ্রহটির গতিশক্তি ইকে সমান হচ্ছে কি, হাফ এম ভি স্কোয়ার, সো হাফ এম ভি স্কোয়ার। তবে খেয়াল করো কোন এম, ছোটো এম দিছি, তার মানে উপগ্রহের ভরটা লাগবে এবার। সো আমরা এখানে কি করব, এখানে ইকের মানটা বসাই দেবো, ইকে সমান হচ্ছে হাফ এম কত, এখানে দেখো তো লেখা আছে কিনা, যে উপগ্রহটার ভর কত, উপগ্রহটার ভরটা এখানে লেখা নাই, সেখানে লেখা থাকবে সাপোজ মনে করা হচ্ছে 300 বা 200 কেজি। তো এখানে দিয়ে দিলাম কত, যে 200 কেজি, উপগ্রহটার ভর কত 200 কেজি মনে করে দেওয়া আছে। তো উপগ্রহটার ভর সেটা হচ্ছে 200 কেজি, এখানে ছোট হাতের এম লিখে দিলাম, যে ছোট হাতের এম সমান কত 200 কেজি, উপগ্রহটার ভর, এখানে উপগ্রহটার ভর কিন্তু লাগবে। সো প্রশ্নে দিয়ে দিবে আর কি, ঠিক আছে, তুমি আবার নিজে থেকে বসাইতে যাবে না, প্রশ্নে দিয়েই দিবে। সো মনে করো প্রশ্নে দেওয়া আছে এটা, ওকে 200 কেজি কই থেকে আসলো, প্রশ্নে দেওয়া আছে। সো 200 ভি এর মানটা কত, এই যে এখানে বের করছিলাম আমরা, অবশ্যই মিটার পার সেকেন্ডে থাকবে, এই যে হাফ এম সাথে হচ্ছে স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সো গতিশক্তি কি আসবে আমাদের এখানে, গতিশক্তি আসবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার এত জুল। সো গতিশক্তি চলে আসলো সুন্দর মতো হাফ এম ভি স্কোয়ার, এই তো বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের প্রশ্ন গতিশক্তি। পরেরটা দেখো কি বলছে, বলছে উপগ্রহটির বিভব শক্তি নির্ণয় করো। তারপরে পরের প্রশ্নটা জিজ্ঞেস করছে আমাদের কি, 6 নম্বরটা কি জিজ্ঞেস করছে, এটাও দেখে নিই। বলছে উপগ্রহটিকে উক্ত বিন্দুতে নিতে কত কাজ করতে হবে, একই জিনিস, উক্ত বিন্দুকে নিতে বিভব শক্তি এবং কৃত কাজ দুইটা আসলে একই হবে। তো হচ্ছে 5 নাম্বারটা, আমরা 5 নাম্বারটা করতেছি কি লিখবা, সো উপগ্রহটির বিভব শক্তি নির্ণয় করো। উপগ্রহটি 500 কিলোমিটার উচ্চতা আছে, সো 500 কিলোমিটার উচ্চতায়, সো 500 কিলোমিটার তো কম উচ্চতা না, অনেক উচ্চতা, সো 500 কিলোমিটার উচ্চতায়, হ্যাঁ উপগ্রহটির বিভব শক্তি 500 কিলোমিটার উচ্চতায়, উপগ্রহটির 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বিভব শক্তি, 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বিভব শক্তি। সো 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বিভব শক্তি আমরা কি লিখবো, খেয়াল করো, লিখবো হচ্ছে বিভব শক্তি ইপি সমান, আমরা শিখছিলাম কি একটা উপগ্রহকে এই উচ্চতায় নিতে যে কাজ করতে হয় সেটাই বিভব শক্তি। তো সূত্রটা কি হবে, সূত্রটা হবে হচ্ছে এরকম, জি এম এম সাথে কি বসবে 1/r মাইনাস কি বসবে 1/r প্লাস এইচ, 1/r প্লাস এইচ। সো 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বিভব শক্তি এই সূত্রে হবে, কিন্তু সূত্রটা হবে কি বিভব শক্তি। সো কি লিখবো আমরা এখানে, সো মানগুলো বসাই দাও, ইপি জি এর মানটা কত 6.673 ইন্টু 10 to the power -11,
তারপরে হচ্ছে এম এর মানটা কি, এম হচ্ছে আমাদের গ্রহের ভর 6 × 10⁻²৪। তারপর হচ্ছে এম কি, ছোট এম হচ্ছে 200 কেজি, ওই যে প্রশ্নে বলা ছিল এখানে ছোট এম ইকুয়াল টু হচ্ছে 200 কেজি, উপগ্রহটার ভর বলা আছে। আর এখানে বাকিটুকু মান আমরা বসাই দিয়ে আসো এখান থেকে, হ্যাঁ বাকিটুকু মান আমরা এখানে বসাই দিচ্ছি যে 1/r, সো 1/r কত 6.4 × 10⁻6। সো হিসাবগুলো সুন্দর আস্তে ধীরে করবা তাহলেই হবে। আর এখানে নিচে কি বসবে 1/r + h, 6.4 × 10⁻6 যোগ কত h, r + h, h কত 500 কিলোমিটার। সো সাথে আরও কত বসবে আমাদের 500 কিলোমিটার। সো এখানে 500 সাথে আরও বেশ কিছু শূন্য কিন্তু এখানে বসবে। সো এখান থেকে তাহলে আমরা একটু এদিকে সরাই নিই, সুন্দর মতো লিখি। তো কি বসবে আমাদের এখানে 500 সাথে আরও এই যে 3টা শূন্য দিয়ে দিলাম। সো 1/r + h। সো এই হচ্ছে ব্যাপারটা, খেয়াল করো GMM ইন্টু এই যে 1/r - 1/r + h। তাহলে চলে আসবে কি আমাদের এটা বিভব শক্তি। সেটাই হচ্ছে আমাদের উত্তর, বিভব শক্তি এত জুল। সো 500 কিলোমিটার উচ্চতা নিতে বিভব শক্তি এত, খুবই সিম্পল। যদি 5 নম্বরের পরে আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে এখানে 6 নাম্বারটা, 6 নাম্বারটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম খেয়াল করো, এই 6 নাম্বারটা তুমি খেয়াল করে দেখো, আমাদের 5 নাম্বার পর্যন্ত এটা শেষ। সো এটা আমাদের 5 নাম্বার পর্যন্তই শেষ। 6 নাম্বারটা তুমি খেয়াল করে দেখো, এই দেখো 6 নাম্বার বলছে উপগ্রহটিকে উক্ত বিন্দুতে নিতে কৃত কাজ কত। সো উক্ত বিন্দুতে নিতে মানে কি 500 কিলোমিটার উচ্চতায় নিতে কৃত কাজ কত। সো কৃত কাজ কত হবে খেয়াল করো, 500 কিলোমিটার বিভব শক্তি যা কৃতকার্যতা। তার মানে এটা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার দুইটারই উত্তর। 5-6 দুইটারই উত্তর সেম। 500 কিলোমিটার উচ্চতায় নিতে বিভব শক্তি অবলিক দিয়ে দিচ্ছে এবার কি কৃতকাজ। সো কৃতকাজ বললেও কি, কৃতকাজ বললে কৃতকাজ যা বিভব শক্তি ওটা। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি যে ডাব্লিউ স্ল্যাশ বা ডাব্লিউ বা লিখে দিচ্ছি ডাব্লিউ, সুতরাং ডাব্লিউ বা ইপি এত, ইপি সমান এত, তাহলে ডাব্লিউ সমান এত, তাহলে সুতরাং ডাব্লিউ বা ইপি সমান এত, দুটা সেম উত্তর হবে, একই কথা, ডাব্লিউ যা ইপিও তা, কৃতকার্য তা। ওকে, আশা করি বুঝতে পেরেছি। সো 5 নম্বর 6 নাম্বারটা আমাদের এখান থেকে শেষ। এবার দেখো 7 নাম্বারটা কি বলছে, যে বলছে উপগ্রহটি ভূস্থির হবে কিনা। সো উপগ্রহটা ভূস্থির হবে কিনা কি করবো তাহলে আমরা, সো 7 নাম্বার করার সময় আমরা শুরুতে আগে এখান থেকে কি বের করব, আমরা এখান থেকে আগে এই যে পর্যায়কালটা বের করছিলাম। সো আমাকে পর্যায়কালটা আমরা এখান থেকে বের করব। সো আমরা এখান থেকে আগে পর্যায়কালটাকে বের করব। এখানে এই যে পর্যায়কালটা আমরা বের করছি, এই সেম পর্যায়কালটা আমরা বের করব কোথায়, এই যে এখানে তোমাকে বের করতে বলছে কি, যে উপগ্রহটি ভূস্থির হবে কিনা। সো উপগ্রহটা ভূস্থির তখন হবে যখন আমরা কি জানি যে হচ্ছে, যখন উপগ্রহ ভূস্থির তখনই হবে যদি টি এর মানটা কত হয় 24 ঘন্টা হয়। আমাদের টি এর মান যদি 24 ঘন্টা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে উপগ্রহটা কি ভূস্থির হবে। সো আমরা এখন টি এর মানটা সেম একইভাবে বের করব, করে দেখব টি এর মানটা 24 ঘন্টা কি না। সেম এভাবে আমরা আগে টি এর মানটা বের করব এবং টি এর মানটা বের করার পর দেখব এই টি এর মানটা 24 ঘন্টা কিনা। তাহলে লিখে নেবা যে যখনই ভূস্থির হবে টি ইকুয়াল টু 24 আওয়ার যদি হয়, সরাসরি 24 আওয়ার, টি ইকুয়াল টু 24 আওয়ার হলে, টি ইকুয়াল টু 24 আওয়ার হলে তখনই শুধুমাত্র কি হবে, ভূস্থির উপগ্রহ হবে। টি ইকুয়াল টু 24 আওয়ার হলে ভূস্থির উপগ্রহ হবে। টি ইকুয়াল টু 24 ঘন্টা হলে ভূস্থির উপগ্রহ হবে। সো টি ইকুয়াল টু 24 আওয়ার হলে ভূস্থির উপগ্রহ হবে। সো টি ইকুয়াল টু 24 ঘন্টা হলে ভূস্থির উপগ্রহ হবে। টি ইকুয়াল টু 24 ঘন্টা হলে ভূস্থির উপগ্রহ হবে। সো এটাই হচ্ছে আমাদের সেই জিনিস। সো আমরা এভাবে করে বের করে দেখবো টি এর মানটা 24 ঘন্টা কিনা, 24 ঘন্টা হলে ভূস্থির হবে। দ্যাটস ইট। সো আমরা পরেটা দেখি 7 নম্বরের পরে। এবং যদি বলে সরাসরি লাইভ খেলা সম্প্রচার, টি এর মান যদি 24 ঘন্টায় তাহলে লাইভ খেলা সম্প্রচার করা যাবে। আর পরেটা বলছে যে টি ইকুয়াল টু উদ্দীপকের উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কিনা। সো এখানেও সেম কথা, আমরা টি এর মানটা বের করব এবং টি এর মানটা বের করার পরে আমরা দেখব যে আমাদের টি এর মানটা 27 দিন আসছে কিনা, 27.3 দিন। তো 27 দিন যদি আমাদের আসে, সো আমরা একইভাবে এখানে টি বের করব এবং টি বের করার পরে দেখব যে টি এর মানটা কত আসছে। সো আমরা যদি দেখি এখানে যে টি ইকুয়াল টু 27 দিন যদি হয় তাহলে দিনে বের করতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে যে জিনিসটাকে আমরা দিনে প্রকাশ করবো এবার। হ্যাঁ, সো ভাগ দিব কত দিয়ে, 86,400 দিয়ে ভাগ দিব, তাহলে ডে আসবে। হ্যাঁ, সো ডে আসবে, উত্তর আসবে ডেতে। সো টি ইকুয়াল টু 27.3 বা 27 ডে হলে, টি ইকুয়াল টু 27 ডে হলে কী হবে, টি ইকুয়াল টু 27 ডে হলে কী হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। চাঁদের মতো
চাঁদের মতো কি বলছে, চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে কিনা, চাঁদের মতো উপগ্রহ হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, বা চাঁদের মতো উপগ্রহ হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি টি এর মানটা কি হয়, যে 27 দিন হলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। সো এইভাবে তুমি বের করে ফেলবা। 8 নাম্বারটাও সেম একইভাবে বের করে ফেলবা। বলছে পরেরটা, উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা। এই ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা আর ভূস্থির কিনা দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। ভূস্থির কিনা মানে ভূস্থির নাকি না, ইয়েস অর নো। কিন্তু এখানে রূপান্তর সম্ভব কিনা, ভূস্থির বানানো সম্ভব কিনা, এর মানে হচ্ছে কিভাবে এটাকে ভূস্থির বানানো যাবে বলো, এটাই তোমাকে করতে হবে। সো পরের আমরা এই 10 নম্বরটা তাহলে দেখব কিভাবে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যায়। তাহলে আমরা এখান থেকে কিভাবে ভূস্থির বানানো যায় সেটা করি। সো আশামতে লিখে নিই তাহলে যে 10 নাম্বারটা যে ভূস্থির রূপান্তর তখনই সম্ভব যদি সেটাকে আমরা একটা নির্দিষ্ট 10 নম্বর আর 9 নাম্বার যদি আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় তাকে সেটাকে নিয়ে যাই তাহলে সেটাকে আমরা ভূস্থির বানাতে পারবো। যেমন তুমি খেয়াল করো, লিখবো আমরা উপগ্রহটিকে ধরি, আমরা ধরে নিব আগে, ধরি যে উপগ্রহটিকে এইচ উচ্চতায় স্থাপন করলে, ধরি উপগ্রহটিকে এইচ উচ্চতায়, আমরা এইচের মানটা বের করবো, ধরি উপগ্রহটিকে এইচ উচ্চতায় স্থাপন করলে, ধরি উপগ্রহটিকে এইচ উচ্চতায় স্থাপন করলে, ধরি উপগ্রহটিকে এইচ উচ্চতায় স্থাপন করলে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। সো ভূস্থির উপগ্রহে পরিণত হবে। সো এইচ পরিণত হবে। সো আমরা এখানে হচ্ছে উপগ্রহটিকে এইচ উচ্চতায় স্থাপন করলে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। সো আমরা এইচ এর মানটা বের করবো। সো এইচটা কি হবে, আমরা এইচের সূত্র জানি, শিখছি অলরেডি, যে এইচ ইকুয়াল টু একটা সূত্র ছিল আমাদের এখানে যে GMT² ডিভাইডেড বাই হচ্ছে 4π²। সো GMT² বাই হচ্ছে 4π²। সো GMT² বাই হচ্ছে 4π², আর হোল টু দি পাওয়ার কি থাকবে আমাদের, হোল টু দি পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস আর। সো GMT² বাই 4π² হোল টু দি 1/3 মাইনাস আর। সো আমরা এখানে প্রত্যেকটা মান বসাই দিব। টি এর মানটা কত বসাবো স্পেশালি সেটাই খেয়াল করার বিষয়। টি এর মানটা বসাবো হচ্ছে আমরা কত, যে 24 ঘন্টা, কারণ ভূস্থির মানে কি 24 ঘন্টা। তার মানে এই অঙ্কের কাজ কি, তোমার কাজ হচ্ছে এখানে, এই অঙ্কের কাজ হচ্ছে যে আমরা টি ইকুয়াল টু 86,400 সেকেন্ড এটা বসাবো। এত বসিয়ে আমরা কি করব, এইচ এর মানটা বের করব, তাহলেই তোমার উত্তর শেষ। এইচ তাহলে বলবা হ্যাঁ এত উচ্চতা নিলেই হবে। সো আমরা জি এর মানটা বসাচ্ছি 6.673 ইন্টু 10⁻11, সাথে আমাদের এম থাকছে, এম হচ্ছে 6 ইন্টু 10⁻24, এটা আমাদের এম, আর সাথে হচ্ছে টি², টি এর মান কত 86,400 তার উপরে স্কোয়ার, 400 তার উপরে স্কোয়ার, এই হচ্ছে আমাদের জিনিসটা। 4π², সো আমাদের এখানে 4 আর পাই কি, পাই হচ্ছে 3.14, এই হচ্ছে আমাদের স্কোয়ার। সো 3.14 স্কোয়ার, সো 4 ইন্টু π² গেল। আর পুরোটুকুর মধ্যে কি আছে তুমি খেয়াল করো, যে হচ্ছে 1/3, তার মানে হচ্ছে এই পুরোটুকুর মাথায় হচ্ছে আছে 1/3। হ্যাঁ, সো এই পুরোটুকুর মধ্যে আছে হচ্ছে আমাদের 1/3। দেখো এই পুরোটার মধ্যে, এই যে এই পুরোটার মধ্যে আছে কত, যে 1/3, আর মাইনাস কিন্তু আবার কি আছে, আর আছে, তো সেটাও আমরা একেবারেই বসাই দিই আমরা এই লাইনে যেন থাকে, চাই তো মাইনাস আর, সো মাইনাসটা কত দেখো, এত মাইনাস আর কত 6.4 ইন্টু 10⁻কত 6। সো পুরোটুকু সব কিছু হিসাব নিকাশ করলে তুমি দেখবা এখানে এই একটা মান আসবে, বলবা এত মিটার উচ্চতায় স্থাপন করলে কি হবে, যে ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব হবে। তো কাজ হচ্ছে তোমার এতটুকুই লাস্টে লিখে দেওয়া, যে সুতরাং এত উচ্চতায় স্থাপন করলে উপগ্রহটি ভূস্থির উপগ্রহে কি হবে, রূপান্তর হবে বা স্থানান্তর হবে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে আমরা এটা সলভ করতে পারি। সো 9 পরে দেখো 10 নম্বরটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, এই প্রশ্নগুলো পরীক্ষা বেশি আসে, ঠিক আছে, এগুলো হচ্ছে কমন একটু, এই 10 নম্বরটা এই প্রশ্নগুলো একটু কমন, এই ভূস্থির হবে কিনা এটা প্রশ্নগুলো একটু কমন, কীভাবে ভূস্থির বানানো যায় এটা একটু কমন আর কি। হ্যাঁ, সো এই কমন প্রশ্নগুলো তুমি যেন একটু বেশ ভালো পারো আর কি, কোনো ঝামেলা যেন না হয়। 10 নম্বরটা তোমাকে কী বলছে দেখো, বলছে যে কৃত্রিম উপগ্রহটি যদি পৃথিবী বিশ্ব থেকে 700 কিলোমিটার উপরে হতো তবে পর্যায়কালে কোনো পরিবর্তন ঘটতো কিনা। তার মানে এখন কোথায় আছে, এখন আসে হচ্ছে 500 কিলোমিটারে, তাহলে 700 কিলোমিটারে গেলে
কি পরিবর্তন হতো তোমাকে আগে বের করতে হবে যে 500 কিলোমিটার উচ্চতায়, শুরু থেকে বের করে নেব আগে যে 500 কিলোমিটার উচ্চতায় পর্যায়কাল। সো 500 কিলোমিটার উচ্চতায় পর্যায়কাল, সো বের করে নিব আমরা আগে 500 কিলোমিটার উচ্চতায় পর্যায়কাল। সো নাম দিলাম মনে করো T1, সূত্র সেটাই 2 পাই রুট ওভার কি লিখবো আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই কত GM, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড হচ্ছে GM। সো সূত্র এটাই বসবে T1। এখন এইচ এর মানটা কত বসবে এখানে, এইচ এর মানটা আমরা খালি বসাবো হচ্ছে কত 500 কিলোমিটার, যেখানে এইচ কত হবে আমাদের 500 কিলোমিটার, সাথে এটাকে অবশ্যই মিটারে নিয়ে নিব আমরা আর কি। হ্যাঁ, সো বাকি সব মান বসাবার এইচ এর মানটা আমি খালি এইচ এর মানটা বসায় দেখাচ্ছি এখানে, বাকি সব মানই বসাবো। সো 2 পাই রুট ওভার সব কিছু তুমি বসাবা। হ্যাঁ, সব কিছু তুমি বসাবো এখানে, বসায় তুমি আর লিখলাম আমরা প্লাস এইচটা লিখতেছি জাস্ট যে 500, এটাকে মিটারে বানানোর জন্য 1000, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে GM। সো জি বসাবা, এম বসাবা, সবই বসাবা, প্রত্যেকটা মানই বসাবা। তোমার জানি টিকটক কিন্তু বসাইছি এই ধরনের প্রশ্নগুলো। সো এখানে বসায় তুমি দেখবা একটা মান আসবে T1। হ্যাঁ, এত সেকেন্ডই রাখলে সমস্যা নেই কোনো। তুমি সেম কাজটা আরেকবার করবা। হ্যাঁ, যে এবার করবা কার জন্য, যে 700 কিলোমিটার উচ্চতার জন্য। তো তুমি এবার লিখবা কি যে 700 কিলোমিটার উচ্চতায়, সেম কাজটা করবো তুমি লিখবা যে আবার। হ্যাঁ, তখন লিখবা তুমি যে আবার যে 700 কিলোমিটার উচ্চতায়, তাহলে লিখবা তুমি আবার। প্রথমে বের করছিলে 500 কিলোমিটার, এবার বের করো তুমি হচ্ছে 700 কিলোমিটার। যে 700 কিলোমিটার উচ্চতায় পর্যায়কাল, তখন তুমি লিখবা T1 লিখবা না, তখন তুমি লিখবা হচ্ছে T2। তাহলে লিখবা T2, এই যে T2 সূত্র এটাই। তো এবার কী বসবে 500 জায়গায় বসবে কত যে হচ্ছে 700, এই যে 700। তখন ডিফারেন্ট একটা মান আসবে যখন তুমি T2 পাবা। এখন তুমি দেখবা এই দুইটা মানের মধ্যে তফাৎ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই তফাৎ থাকবে। তুমি লিখবা যে সুতরাং পর্যায়কালের পরিবর্তন, বিয়োগ করে দিবা তাহলেই হবে। সুতরাং পর্যায়কালের পরিবর্তন, সো পর্যায়কালের পরিবর্তন ডেল টি সমান সমান এই যে T2 মাইনাস T1, এগুলো তুমি বিয়োগ করে দিবা, বড় থেকে ছোট মানটা বিয়োগ করবা, দ্যাটস এনাফ। ওকে, সো এই হচ্ছে তোমার পর্যায়কালের পরিবর্তন, তুমি পেয়ে যাবা। সেটা কমন অঙ্ক, পরীক্ষা আসলে যেন করতে পারো। সো 2 উচ্চতার জন্য 2বার তুমি বের করবা, এনাফ। পরবর্তী প্রশ্নগুলো তুমি একটু খেয়াল করো যে কী জিজ্ঞেস করছে, তুমি পারো কিনা। সো 11 নম্বরটা তুমি খেয়াল করে দেখো। 11 নম্বরটা জিজ্ঞেস করছে হচ্ছে, হ্যাঁ, সো 11 নম্বরটা জিজ্ঞেস করছে যে উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে আবর্তন করতে থাকলে উপগ্রহটি উক্ত কক্ষপথে স্থায়ী হবে কিনা। যদি সেখানে সে এত মানে তার মনে করো তার যত বেগে ঘোরার দরকার সে বেগে সে ঘুরতেছে না, সে বরঞ্চ এই বেগে ঘুরতেছে, 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে, তাহলে সেই কক্ষপথে স্থায়ী হবে কিনা। সো কক্ষপথে স্থায়ী হওয়ার শর্তটা তুমি মনে রাখবা যে কক্ষপথে স্থায়ী হওয়ার শর্ত, যে কক্ষপথে স্থায়ী হওয়ার শর্ত, কক্ষপথে স্থায়ী হওয়ার শর্ত হচ্ছে সে যেখানে ঘুরতেছে সেখানে তার একটা কেন্দ্রমুখী বল থাকবে, সেই কেন্দ্রমুখী বল আর এখানে যে মহাকর্ষ বল, যে গ্রহ এবং উপগ্রহের মধ্যে মহাকর্ষ বল দুটো সমান হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে যে স্থায়ী হবে। এফসি সমান এফএম হলে তখন স্থায়ী হবে। সো আমাদের কাজ হচ্ছে দুইটা, এফসি বের করা, এফএম বের করা। এখন লিখবো আমরা এখন যে কেন্দ্রমুখী বল, উপগ্রহটির কেন্দ্রমুখী বল। সো উপগ্রহটির কেন্দ্রমুখী বল বা উপগ্রহটির উপর কেন্দ্র বিমুখী বল। সো দুইটাই মান সেম। সো আমরা এখানে কেন্দ্রমুখী লিখতেছি, উপগ্রহটির কেন্দ্রমুখী বল। সো উপগ্রহটা ঘুরতেছে, আমরা এটা কেন্দ্র বিমুখী লিখলে বেশি ভালো হয়, কারণ উপগ্রহটা যে ঘুরতেছে, হ্যাঁ, সে ঘোরার সময় সে কি সে বাইরের দিকে সিটকে পড়ে যেতে যাবে, সেটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল আসলে। তো আমরা এখানে কেন্দ্র বিমুখী বলটা লিখি, কারণ দুইটা মান আসলে সমানই, সমস্যা নেই। সো উপগ্রহটির কেন্দ্র বিমুখী বল, সে বাইরের দিকে সিটকে পড়তে যাচ্ছে কেন্দ্র বিমুখী বলের দরুন। তো উপগ্রহটির কেন্দ্র বিমুখী বল এই যে হচ্ছে এফসি, এই এফসিটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কী লিখবো এখানে, যে এফসি সূত্র হচ্ছে কি লিখবো হচ্ছে এরকম mv² ডিভাইডেড বাই হবে আর প্লাস এইচ। মান বসাই দাও জাস্ট, এফসির মানটা এম কত 200 কেজি, এই যে আমাদের প্রশ্নে লেখা ছিল কিন্তু এখানে যে এই উপগ্রহটার ভর হচ্ছে কত 200 কেজি, সেটা প্রশ্নে দেওয়া আছে। সো এম ভি এর মানটা তোমাকে বের করতে হবে, যে কত বেগে সে ঘুরতেছে বের করতে হবে না, দেওয়া আছে 3 কিলোমিটার পার সেকেন্ড। সো 3 কিলোমিটারকে আমরা মিটার বানানোর জন্য কি করলাম, আরও 1000 দিয়ে গুণ করলাম, সো 3000 মিটার পার সেকেন্ড। সো mv² বাই আর প্লাস এস, আর এর মানটা হচ্ছে 6.4 10⁶ যোগ হচ্ছে এইচ কত 500 কিলোমিটার। সো
এই যে 500 সাথে আরও হচ্ছে 3টা শূন্য। সো এই হচ্ছে আমাদের এফসি উপগ্রহটির কেন্দ্র বিমুখী বল গেল। এরপরে আমরা এখান থেকে কি করব, এফএম বের করবো। সো এফসি বের হয়েছে আমাদের এখানে, এ হচ্ছে মহাকর্ষ বল, যে এত নিউটন বের হয়েছে কেন্দ্র বিমুখ বলে, এত বলে সে ছিটকে পড়তে যাচ্ছে আর আকর্ষণ করে ধরে রাখছে কি গ্রহটা। সো গ্রহ এবং উপগ্রহের মাধ্যাকর্ষণ বল বা হচ্ছে আমরা মহাকর্ষ বল। সো লিখে আমরা আবার এখানে আমরা একটা জিনিস বের করছি, লিখবো আবার। সো গ্রহ এবং উপগ্রহটির, সো গ্রহ এবং উপগ্রহটির, সো গ্রহ এবং উপগ্রহটির, সো গ্রহ এবং উপগ্রহটির মধ্যে, সো গ্রহ এবং উপগ্রহটির মধ্যে, সো গ্রহ এবং উপগ্রহটির মধ্যে আকর্ষণ বল বা হচ্ছে মহাকর্ষ বল মধ্যে মহাকর্ষ বল। সো মহাকর্ষ বলটা আকর্ষণ করে আসছে উপগ্রহটাকে। সেই মহাকর্ষ বলটা হচ্ছে কত, সেটা হচ্ছে এফএম। সো আমরা এফএমটা বের করবো কীভাবে, খুবই সিম্পল। এফএম সমান সমান সূত্র কি জানি আমরা, জি এম1 এম2 বাই ডি স্কোয়ার। সো জি এম1 এম2 বাই হচ্ছে ডি স্কোয়ার। মান বসায় দাও, খেয়াল করো এফএমটা কী হবে। সেখানে দেখো জি হচ্ছে আমাদের কত, 6.673 ইন্টু 10⁻⁻11। আর এমনটা কত, এমনটা হচ্ছে আমাদের যে হচ্ছে পৃথিবী, একটা তো গ্রহ, 6.4 ইন্টু 10⁶। তারপরে হচ্ছে আমাদের কি এখানে একটা ছোট্ট এই যে আরেকটা কি উপগ্রহের ভর কত, 200 কেজি। সো জি এম1 এম2 ডি স্কোয়ার। ডি মানে কি হবে এখানে, ডি মানে হবে আর প্লাস এইচ। এখান থেকে শুরু করে একদম পুরোটা হবে হচ্ছে আমাদের কি আর প্লাস এইচ। তো এখানে আমাদের আর বসবে কত, 6.4 ইন্টু 10⁶ যোগ এইচ, যোগ এইচ। এইচ কত আমাদের, এইচ হচ্ছে 500 কিলোমিটার। সো 500 কিলোমিটার। সো এই যে হচ্ছে আর 3 শূন্য। সো আর প্লাস এইচ এই যে হোল স্কোয়ার। সো জি এম1 এম2 বাই ডি স্কোয়ার। ডি এর মান কত, আর প্লাস এইচ। ওকে, তো এখানে ডি ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এইচ। এখানে ডি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আর প্লাস এইচ। তো এখানে লিখে দিলাম ডি এর মানটা, ডি এর জায়গায় আর প্লাস এইচ লিখছি আমরা। সো এখানেও তুমি একটা বল বের করবা, যদি দেখো দুইটা মান সমান হয়েছে তাহলে সেক্ষেত্রে কি বলবা তুমি, যে হ্যাঁ এটা হচ্ছে কি হবে, স্থির থাকবে, এখানে স্থির থাকবে, তাহলে তুমি বলবো যে এখানে স্থির থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে এই জিনিসটা বের করে রাখলাম যে উপগ্রহটির মধ্যে এই হচ্ছে আকর্ষণ বল। সো আমরা এই যে বের করে রাখলাম এই জায়গাটায়। ওকে, সো একটা হচ্ছে আমাদের কি এই যে দুইটা জিনিস বের হয়ে গেলো, এফসি এবং এফএম। এবার তুমি লিখে দিবা যদি দুইটা সমান হয়, হ্যাঁ তাহলে তুমি লিখবা যদি এরকম হয়, লিখবো হচ্ছে যদি, তাহলে লিখবো যদি এফসি সমান এফএম হয়, যদি এফসি সমান এফএম হয় তাহলে কি হবে, স্থায়ী হবে। তাহলে কক্ষপথে স্থায়ী হবে, তাহলে ঘুরতে থাকবে, দুইটা বল সমান হয়ে গেছে, তাহলে কক্ষপথে স্থায়ী হবে। সহজ কথা, কক্ষপথে স্থায়ী হবে। দুইটা মান তুমি আলাদা বের করবা, বের করে দেখবা দুইটা মান সমান আসছে কিনা। সমান দিয়ে বলবা কক্ষপথে স্থায়ী হবে, দ্যাটস ইট। সো 11 নম্বরটা আমাদের সুন্দর মতো এভাবে বের করতে পারবা। 12 নম্বরটা কি বলছে, উপগ্রহটি মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যে এই উপগ্রহটা মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। উপগ্রহটা কি কোথায় আছে খেয়াল করো, উপগ্রহটা আমি ধরে নিলাম এই উদ্দীপক না, উদ্দীপক হচ্ছে এটা 500 কিলোমিটারে ঘুরতেছে এবং মহাশূন্যে বিলীন হয়ে যাবে কিনা। সো মহাশূন্যে বিলীন হবে কিনা সেটা বের করার জন্য কী করতে হবে, সো উপগ্রহটা ওই উচ্চতায় যে ঘুরতেছে ওই উচ্চতার বেগ কত আর ওই উচ্চতায় মুক্তি বেগ কত, এই দুইটা জিনিস আমরা তুলনা করব, তাহলেই পেয়ে যাব যে উপগ্রহটা ওই উচ্চতায়। সো আমি ধরে নিলাম উপগ্রহটা এবার 500 কিলোমিটার উচ্চতায় আছে। সো যেহেতু এখানকার আমরা এই কথাটা নিচ্ছি না, আমরা এই উদ্দীপকের সাথে রিলেট করছি না, সো মনে করো আলাদা করেই নিলাম আমরা, হ্যাঁ আলাদা করে নিলাম। সো দুইটা প্রশ্ন তোমাকে করে দেখায়, যদি এই প্রশ্নটা এটার সাথে রিলেটেড থাকতো তাহলে কি হতো, আর যদি এই প্রশ্নটা এইটার সাথে রিলেটেড থাকতো তাহলে কি হতো, দুই রকমভাবেই থাকতে পারতো। সো আমি প্রথমত এই 12-র দুটা প্রশ্ন দেখাবো, 12.1 12.2। ঠিক আছে, আমি দুইটা দেখাচ্ছি। সো মনে করো যদি এমন হতো, হ্যাঁ যে এটা মনে করো যে উদ্দীপকটা তোমাকে বলে দিল এখানে যে, আমি নতুন করে দুটো পেজ নিয়ে তোমাকে করে দেখাচ্ছি। হ্যাঁ, সো প্রথমত এটাকে 12 বানাইলাম আমি। সো খেয়াল করো, সো আমি এটাকে এখন 12 বানাই দিলাম, 12 বানাই দিলাম। আর তোমাকে বললাম উদ্দীপকের উপগ্রহটি মহাশূন্যে বিলীন যেত কিনা, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি এখানে যে যদি বেগ ভি ইকুয়াল টু 3 কিলোমিটার পার সেকেন্ড হতো, মানে এত বেগে যে ঘুরতেছে, যদি ভি ইকুয়াল টু এত, সমুদ্র এত বেগে ঘুরতেছে তাহলে মহাশূন্যে বিলীন হয়ে যেত কিনা, তখন তুমি এই এফসি এফএম দিয়ে বের করেই সেটা বের করতে পারতা। সেটা কিভাবে, তো তুমি এভাবে করতে পারতা।
তুমি যদি দেখতা এরকম হয়তো যে কক্ষপথে স্থায়ী হতো কিনা, কক্ষপথ থেকে বিচ্যুত হতো কিনা, যে তোমাকে যদি এরকম জিজ্ঞেস করতো যে কক্ষপথ থেকে বিচ্যুত হতো কিনা মানে কি, যে হচ্ছে এখানে স্থায়ী হবে না, সহজ কথা। যদি এমন হতো যে এফসি এর মানটা বেশি হতো, তাহলে সিটকে পড়তো কিনা যে জিজ্ঞেস করতো যে সিটকে, কক্ষপথ থেকে সিটকে পড়তো কিনা, যদি তোমাকে এরকম জিজ্ঞেস করতো যে উদ্দীপকে উপগ্রহটি, আমি এই অঙ্কটা করবো তার আগে তোমাকে আরেকটা অঙ্ক ভ্যারিয়েশন দেখাচ্ছি, এরকম জিজ্ঞেস করতেই পারতো যে মহাশূন্যে না, আমি আপাতত দেখাচ্ছি তোমাকে, উপগ্রহটি যে বাইরের দিকে সিটকে পড়তো কিনা। আমি আটা লিখে দিচ্ছি যে উদ্দীপকের উপগ্রহটি, আমি আটা প্রশ্ন লিখে দিচ্ছি, বাইরের দিকে সিটকে পড়তো কিনা। আমি এখানে অন্য কালার দিয়ে লিখি, উপগ্রহটি বাইরের দিকে সিটকে পড়তো কিনা, উপগ্রহটি বাইরের দিকে সিটকে, হ্যাঁ, কারণ সে ঘুরতেছে, বাইরের দিকে সিটকে পড়বে কিনা, ওইটি বাইরের দিকে সিটকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম যদি জিজ্ঞেস করতো, তখন তুমি কী করতা, তখন তুমি দেখতা এফসি এর মানটা বেশি কিনা, এফএম এর থেকে যদি এফসি এর মানটা বেশি হয় তাহলে বাইরের দিকে সিটকে পড়বে। তাহলে লিখে দিচ্ছি কথাটা, তাহলে বাইরের দিকে সিটকে পড়বে, তাহলে বাইরের দিকে সিটকে পড়বে, তাহলে বাইরের দিকে সিটকে পড়বে। তার মানে যদি কী হইতো, মানটা সমান না হইতো, অর্থাৎ এফসি এর মানটা বেশি হইতো, তাহলে বাইরের দিকে সিটকে পড়তো। এবার তোমাকে যদি স্পেশালি এটাই জিজ্ঞেস করে যে না, তুমি হচ্ছে এটাই বের করো যে মনে করো মহাশূন্যে বিলীন হবে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, 3 কিলোমিটার বাদ উদ্দীপক হচ্ছে এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটা থেকে এই প্রশ্নটা দিছে, এমন দিতে পারতো যে 500 কিলোমিটারে ঘুরতেছে ভাই, তাহলে ও মহাশূন্যে বিলীন হয়ে যাবে কিনা, ঘুরতে ঘুরতে সে হারাই যাবে কিনা, হ্যাঁ, ঘুরতে পারবে কিনা 500 কিলোমিটারে। তো আমরা তখন কী করবো, তখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমরা 12 মনে করো 2, সেটা আমাদের ছিল 12 মনে করো 1, 12.1, এটাকে বানিয়ে দিলাম 12.2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12.2 মনে করো। সো উদ্দীপকের উপগ্রহটি মহাশূন্যে বিলীন হয়ে 500 কিলোমিটারে ঘুরছে, মহাশূন্যে বিলীন হবে কিনা। সো আমরা কি বের করবো 500 কিলোমিটার উচ্চতায় তার বেগ কত। সো আগে বের করবো 500 কিলোমিটার উচ্চতায়, 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বেগ, 500 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বেগ। সো এটাকে আমরা জানি v ইকুয়াল টু রুট ওভার কি জানি, gm/r+h, এই মানগুলো আমরা বসাই দিব, যে v ইকুয়াল টু রুট ওভার, এই যে g এর মান কত 6.673 ইন্টু 10⁻11, সাথে হচ্ছে m 6 ইন্টু 10 কত 24, ঠিক আছে 24, ডিভাইডেড বাই হচ্ছে r+h, আর এর মান কত 6.4 ইন্টু 10⁶ যোগ h কত 500 কিলোমিটার, যে 500 আরও 3টা শূন্য, এই যে। সো এই হচ্ছে আমাদের এই জিনিসটা। সো ভি এর মানটা হচ্ছে আমাদের এই চলে আসলো, এত মিটার পার সেকেন্ড। সো আমরা বেগটাকে বের করলাম যে সে যে এই উচ্চতায় ঘুরতেছে, তাহলে এখানে তার বেগ কত, এত বেগ। এবার আমরা বের করব ওই উচ্চতায় তার মুক্তিবেগ কত। সে যদি মনে করে এমন ওখানে ঘুরতেছে, মনে করো সে কথা 10 বেগে, আর ওই উচ্চতা থেকে মুক্তিবেগ হচ্ছে মনে করো 7, তাহলে কি সে মুক্তিবেগের চেয়ে বেশি বেগে ঘুরতেছে, সে হারাই যাবে। আমরা একটু শিখছিলাম মুক্তিবেগ কি, যেই বেগে মারলে আর ফিরে আসে না, তো সেটা হচ্ছে মুক্তিবেগ। তাহলে দেখবো ওই উচ্চতায় মুক্তিবেগ কত। এখন আমরা দেখব যে ওই উচ্চতায় অর্থাৎ এই যে কত, এইচ ইকুয়াল টু 500 কিলোমিটার, এইচ ইকুয়াল টু 500 কিলোমিটারে মুক্তিবেগ, ওই উচ্চতায় মুক্তিবেগ কত। সো আমরা ওই উচ্চতায় মুক্তিবেগ বের করব। সো ওই উচ্চতায় মুক্তিবেগ ভি ই প্রাইম দিলাম, কারণ এই উচ্চতায় সূত্র কি শিখছিলাম মনে করে দেখো, যে রুট ওভার 2gm/r+h, রুট ওভার কি ছিল 2gm/r+h, আগে ছিল শুধু gm/r+h, 2gm/r+h। তো তুমি এখানে বের করবা যে ভি ই প্রাইম, তুমি এখানে হিসাব করে দেখবা একটা মান আসবে। সো 2g এর মান কত, জি এর মান সেম একইভাবে বসাই দিব 6.673 ইন্টু 10⁻11, এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 6 ইন্টু 10⁻24, নিচে কি আসবে আমাদের, নিচে আসবে হচ্ছে r+h 6.4 ইন্টু 10⁶, আর এইচ কত, এইচ হচ্ছে আমাদের 500 কিলোমিটার, সেটা 500 আর হচ্ছে আরও 3টা শূন্য। তো দেখো এই হচ্ছে আমাদের চলে আসলো মুক্তিবেগ, হ্যাঁ, এই হচ্ছে রুট ওভার, এই যে রুট ওভার এত মুক্তিবেগ। তার মানে আমরা ওই উচ্চতায় মুক্তিবেগটা বের করলাম। এবার আমরা ওই উচ্চতায় মুক্তিবেগ, সো উচ্চতায় আমি একটু এদিকে এনে নিই,
সো এই হচ্ছে আমাদের এই যে, সো ওই উচ্চতা আমরা মুক্তিবেগ বের করলাম, এই যে একটা মুক্তিবেগ বের হলো এত মিটার পার সেকেন্ড। এখন তুমি চেক করবা কোন মানটা বড় কোন মানটা আসলে ছোট। সো এইটা তুমি এখন একটু চেক করবা যে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে এই যে আমরা এখানে একটা বেগ বের করছি এখানে যে ভি ইকুয়াল টু এত, এখানে আমরা একটা বেগ বের করলাম যে ভিই প্রাইম ইকুয়াল টু এত। যদি মহাশূন্য বিলীন হবে কখন, যদি ভি এর মানটা ভি প্রাইম, তার মানে ভিটা আমাদের ছিল কি, ভিটা আমাদের ছিল হচ্ছে ইয়েলো, সো ইয়েলো ভি, অর্থাৎ এইখানকার যে ভিটা ছিল এই উপগ্রহের বেগটা যদি ভিই প্রাইম এর চেয়ে বেশি হয়, এত হলে উপগ্রহটি মহাশূন্যে বিলীন হবে। এত হলে উপগ্রহটি মুক্তিবেগের চেয়ে বেশি হলে মহাশূন্যে বিলীন হবে। যদি এত হয়, এত হলে, হ্যাঁ যদি এত হয় বা যদি এত হলে, বা যদি লিখিনি আমরা সুতরাং লিখে দিই, সুতরাং এত হলে উপগ্রহটি, এত হলে উপগ্রহটি, এত হলে উপগ্রহটি মহাশূন্যে বিলীন হবে। এত হলে উপগ্রহটি মহাশূন্যে বিলীন হবে, মহাশূন্যে বিলীন হবে, ঠিক আছে। এত হলে মহাশূন্যে বিলীন হবে, এত হলে মহাশূন্যে বিলীন হবে, সো এত হলে মহাশূন্যে বিলীন হবে। সো এটাই হচ্ছে লাস্টে তুমি ফিনিশিং দিবা যে যদি কি হয় আমাদের মুক্তিবেগ ওই উচ্চতায় মুক্তিবেগের চেয়ে কৃত্রিম উপগ্রহের বেগে বেশি হয় তাহলে মহাশূন্যে বিলীন হবে। সো এইভাবে তুমি বের করে ফেলবা যদি এটা তোমাকে জিজ্ঞেস করে। আর বাইরের দিকে ছিটকে পড়বে কিনা বললে তুমি কি করবা, এফসি এর মানটা দেখবা যে এফসি এর মানটা হচ্ছে কি হচ্ছে বেশি হচ্ছে কিনা, তাহলে কি বাইরের দিকে কেন্দ্রবিমুখী বল সমান কি বাইরের দিকে ছিটকে পড়বে। এই হচ্ছে ঘটনা। আর গ নম্বরে আমাদেরকে জিজ্ঞেস করছে যে যে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। আমরা 13 নম্বরটা দেখি এখান থেকে মুক্তিবেগ। মুক্তিবেগ খুবই সহজ, আমরা এখান থেকে মুক্তিবেগ নির্ণয় করি। সো 13 নম্বরটা খেয়াল করো, পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। সো লিখবো আমরা পৃথিবীর মুক্তিবেগ, সেটা গ নাম্বার জিজ্ঞেস করতে পারে পরীক্ষা আসলে, পৃথিবীর মুক্তিবেগ। যত এই 13টা প্রশ্ন 15টা প্রশ্ন শিখলাম এর বাইরে তুমি কোন প্রশ্ন পাও দেখবে সব ঘুরে ফিরে এখান থেকে এইরকম প্রশ্নই আসবে। সো পৃথিবীর মুক্তিবেগ এবং আরও কয়েকটা সিকিউ আমি দেখাই দিব যে সিকিউগুলো এক্সট্রা করে রাখলে তোমার সমস্ত টাইপ কাভার। সো পৃথিবীর মুক্তিবেগ ভি সমান কী হবে আমরা জানি হচ্ছে ভি সমান না ভিই তো রুট ওভার, শুধু মুক্তিবেগ মানে কি মনে রাখবা কি যে ভূপৃষ্ঠে মুক্তিবেগ জিজ্ঞেস করে, কিছু না বললে মানে কি ভূপৃষ্ঠে। সো রুট ওভার 2gm/r, সমান বসাই দাও, ভিই সমান হচ্ছে রুট ওভার 2gm/r। সো 2 আর জি এর মান কত 6.673 10⁻⁻11 আর 2gm, এম এর মানটা বসাই দাও, ওই গ্রহের ভর পৃথিবী বলছে সে পৃথিবীর ভর আমরা বসাই দিই। সো 2gm, এম এর মানটা কি, এম হচ্ছে আমাদের 6.6 × 10⁻24। সো 2gm/r, আর কত 6.4 × 10⁻6। সো এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। সুতরাং এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ এত মিটার পার সেকেন্ড। শেষ। এবং এটা কত আসবে পৃথিবীর মুক্তিবেগ আমরা জানি, এটা আমরা কিন্তু মনে রাখতে পারি। মিটার পার সেকেন্ডটাকে আমরা কিলোমিটার পার সেকেন্ডে প্রকাশ করলে পরবর্তীতে আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, এত কিলোমিটার পার সেকেন্ড। সো শেষ 13 নম্বরটা। উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা। এখানে দেখো এখান থেকে আমি নিক্ষেপ করছিলাম, আবার এই যে আরেকটা উদ্দীপক এখান থেকেও নিক্ষেপ করছিলাম। সো তখন এটা ফিরে আসবে কিনা তাহলে আমরা দেখব কীভাবে বের করা যায়। দেওয়ার পরে আমরা এখানে 14 করব। তাহলে আমরা করবো কি, এখানে দুই গ্রহেই মুক্তিবেগ বের করব এবং দেখব যে ফিরে আসে কিনা। কত বেগে নিক্ষেপ করছিলাম, যে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি আমরা। তাহলে প্রথমে আগে পৃথিবীর মুক্তিবেগ, হ্যাঁ সো আমরা এখানে অলরেডি পৃথিবীর মুক্তিবেগটা এখানে বের করছি। সো পৃথিবীর মুক্তিবেগটা আমরা এভাবে আরেকবার তাহলে করবো এখানে পৃথিবীর মুক্তিবেগ। সো আমরা এখান থেকে পৃথিবীর মুক্তিবেগটা আরেকবার বের করে নিব, মনে করি আলাদা অঙ্ক, তো যেহেতু আলাদা অঙ্ক সো এখানে আমরা পৃথিবীর মুক্তিবেগটা আমরা আলাদা করে বের করে নিই, ঠিক আছে। সো এখানে আমাদের পৃথিবীর মুক্তিবেগটা চলে আসলো। সো পৃথিবীর মুক্তিবেগটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসো আগে, হ্যাঁ বের করে নিচ্ছি আমরা। এবার দেখবো এখানে নিক্ষেপ করছিল কত বেগে। সো ঘ নম্বরে ধরনের প্রশ্ন আসে যে ঘ নম্বর এরকমভাবে জিজ্ঞেস করে যে বিলীন হবে কিনা বা হারাই যাবে কিনা বা ফিরে আসবে কিনা। তো দেখো আমরা কি করছিলাম, উভয় গ্রহ থেকে 3 কেজি ভরের বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিয়ে করছিলাম 9। তাহলে লিখবো এখানে যে যেহেতু যে ভি ইকুয়াল টু 9, মানে আমরা বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করছি 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে। সো
9 কিলোমিটার পার সেকেন্ড 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুটি লিখে দিচ্ছি এখানে, সুতরাং দিয়ে লিখে দিচ্ছি। সুতরাং 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে। হ্যাঁ, পৃথিবীতে ফিরে আসবে, কারণ এখানে কি মুক্তিবেগ যে কম বেগে মারছি, পৃথিবীতে ফিরে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই মুক্তিবেগের মানটাই বেশি, এই জন্য এই যাকে নিক্ষেপ করছি তার বেগ কম, সো ফিরে আসবে পৃথিবীতে। সো এটা হচ্ছে আমাদের 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম 9। এবার লিখব হচ্ছে আমরা এবার আমরা কি করবো, অন্য একটা মান বসাবো, যে অন্য গ্রহে, আবার অন্য গ্রহটির ক্ষেত্রে সো আবার অন্য গ্রহটির ক্ষেত্রে সেম আমরা কি করব, এই মানগুলাই বসাবো। হ্যাঁ, আমরা এই যে এই মানগুলাই বসাবো। অন্য গ্রহটির ক্ষেত্রে হচ্ছে মুক্তিবেগ, সো আবার অন্য গ্রহটির ক্ষেত্রে এই যে হচ্ছে আমাদের মুক্তিবেগ, সো অন্য গ্রহটির ক্ষেত্রে আমরা মুক্তিবেগটা এভাবে বসাবো। চেঞ্জ আসবে কোথায়, কি বলছিল প্রশ্নে খেয়াল করো, কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, সো ভরটা ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধের জায়গায় বসবে হচ্ছে ডাবল। তাহলে এখান থেকে আমাদের মুক্তিবেগের মানটা হিসাব করলে কত আসবে, 11.2 ভাগ হচ্ছে √2 কিলোমিটার পার সেকেন্ড। সো 11.2 ভাগ √2 যদি করি, আমরা একটু ভাগ করে নেব ক্যালকুলেটারে। সো 11.2 ভাগ হচ্ছে √2, এটা করলে আসে হচ্ছে 7.919। এই মানটা আমাদের আসে হচ্ছে যে সেটা হচ্ছে ভিই প্রাইম আমাদের এবার। হ্যাঁ, অন্য গ্রহ যেহেতু, সো ভিই প্রাইম না দিই, কারণ ভিই প্রাইম অনেক কিছু বুঝছিলাম। সো এটা হচ্ছে ভিই, আর এটা ভিই সমস্যা নেই, এটা হচ্ছে 7.919 কিলোমিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো, সেম কথাটা বলবো আমরা, যেহেতু আমরা এত বেগে নিক্ষিপ্ত বস্তুর পৃথিবীতে ফিরে আসবে কি আসবে না, এবার লিখে ফেলে আসো। এবার এই গ্রহের ক্ষেত্রে কি ঘটবে, সো লিখি আমরা আসো। সো পৃথিবীতে ফিরে, ওকে, এবার লিখি আমরা যে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু পৃথিবী না অন্য গ্রহে, বস্তুটি অন্য গ্রহতে ফিরে আসবে না। কারণ কি ফিরে আসবে না? কারণ আমাদের এখানে খেয়াল করে দেখো, মুক্তিবেগ 7.9 আর নিক্ষেপ করছি 9-এ, তাহলে অবশ্যই বেশি জোরে মারছি, কারণ ভিই ইজ গ্রেটার দেন ভিই। এই হচ্ছে জিনিস। সো আশা করি এরকমভাবে পরীক্ষা আসলে তুমি একদম সিম্পল ওয়েতে করে ফেলতে পারবা। এটা ছিল আমাদের 14 নম্বরটা। তার মানে তোমাকে যদি কখনো বলে এটা এই গ্রহে ফিরে আসবে কিনা, তুমি মুক্তিবেগ বের করবা আর কত বেগে মারলাম সেটা বের করবা, তুলনা করবা, দেখবা কোনটা বেশি। মুক্তিবেগ বেশি হলে ফিরে আসতেছে না, যাকে মারছো সে তার বেগে যদি বেশি হয়, দেখো 9 মারছো, মুক্তিবেগ মাত্র 7.9, তো বেশি জোরে মারছো, তাহলে অবশ্যই কি হবে, যে হারাই যাবে, ফিরে আসবে না। ঠিক আছে, এরকম। আর যদি মুক্তিবেগেও মারতা, এটা 7. এটা হচ্ছে 9 আর এখানেও আসছে 9, তাহলে কি হারা যেত, মুক্তিবেগে মারলেই হারাই যাবে, সমান হইলে বা তার চেয়ে বেশি হইলে হারাই যাবে, শেষ, ফিরে আসবে না। আশা করি বুঝতে পেরেছি। আর লাস্টেটা খেয়াল করো, উপগ্রহটিকে ভূমি হতে মহাশূন্যে পাঠাতে কত গতিশক্তির প্রয়োজন। আমরা জানি মহাশূন্যে পাঠাতে কি প্রয়োজন, মহাশূন্যে পাঠাতে বেগ কত। সে উপগ্রহটিকে, ওই যে শুরুর উপগ্রহটা আমাদের পৃথিবীর উপগ্রহটা, তো সেটা আমরা করি কত নম্বর, কত গতিশক্তি বললে তুমি কি করবা, গতিশক্তি বললে তুমি আগে কি করবা, এরকম করে মুক্তিবেগ আগে বের করে নিবা। হ্যাঁ, তুমি আগে এখান থেকে মুক্তিবেগ বের করে নিবা, এটাই হচ্ছে তোমার মুক্তিবেগের পরে খালি গতিশক্তি বের করবা। তাহলে আমরা এখানে উত্তর করে দিচ্ছি, এটাকে 15 নম্বর করে দিই, যে পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে এত, উত্তর এটা না, তাহলে বলবো এই যে মহাশূন্যে পাঠাতে বেগ লাগবে এত, তাহলে মহাশূন্যে পাঠাতে বেগ কত, ভি সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমাকে জিজ্ঞেস করছে, সুতরাং মহাশূন্যে পাঠাতে গতিশক্তি কত। সো মহাশূন্যে পাঠাতে গতিশক্তি সেক্ষেত্রে কি হবে, তো গতিশক্তি সেক্ষেত্রে লিখে দিব আমরা যে ই কে সমান হচ্ছে কত, আমাদের 12 mv/e স্কোয়ার। মান বসাই দাও এখানে, ই কে সমান এই দেখো 12, এম এর মান কত, ওই যে 3 কেজি ভরের নাম উপগ্রহটিকে। সো উপগ্রহ মানে কি, যে এটা উপগ্রহের ভরটা তো আমরা লিখে রাখছিলাম কত, 200 কেজি। হ্যাঁ, তো 200 কেজি। সো এইটাকে আমরা মহাশূন্যে পাঠাইতে চাচ্ছি এবার। সো এটার আমরা
ভরটা বসাই দিচ্ছি সেই 200 কেজি যেটা আমাদের লেখা ছিল প্রশ্নে। ভিইটা কত 11.2 বসালে হবে না, এটাকে কী করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে। সো আরও 1000 দিয়ে আমরা গুণ করলাম, মিটার পার সেকেন্ডে বসাইতে হবে, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো তুমি পেয়ে যাবা মহাশূন্যে পাঠাতে কত গতিশক্তি প্রয়োজন। তাহলে মুক্তিবেগ বের করবা, মুক্তিবেগ মানে কি মহাশূন্যে পাঠাইতে, মহাশূন্যে পাঠাতে বেগ, তারপরে বাকিটুকু গতিশক্তি তো আমরা জানি। সো আশা করি এইরকমভাবে এই প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, এই আমাদের কৃত্রিম উপগ্রহ বলো মুক্তিবেগ বলো এই টাইপ নিয়ে তোমার কোনো ঝামেলা হবে না, তুমি একদম নির্দ্বিধায় খুবই সুন্দরভাবে সহজে এখান থেকে করে ফেলতে পারবা। যেমন তুমি কিছু প্রশ্ন দেখো এবার, পারো কি পারো না তুমি দেখলেই বুঝতে পারবা প্রশ্নগুলো তোমার কমন পড়ছে কি পড়ছে না। দেখো 24 সালের প্রশ্ন, দিনাজপুর 24 আসছে, একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় বৃত্তাকারে পরিবহন করতে পারে। সে একটি উপগ্রহ 12 ঘন্টায় করতে পারে, ভালো। সো 12 ঘন্টায় সে প্রদক্ষিণ করতে পারে, সো 12 ঘন্টায় সে প্রদক্ষিণ করতে পারে, তার মানে তার পর্যায়কালটা হচ্ছে 12 ঘন্টা, ঠিক আছে, 12 ঘন্টাতে পর্যায়কাল। ব্যাসার্ধ হচ্ছে এত, আর জির মান এত। পার্কিং কক্ষপথ কাকে বলে? এই যে কৃত্রিম উপগ্রহ যে পথে ঘুরে সেটাই হচ্ছে তার কৃত্রিম উপগ্রহ না, ভূস্থির উপগ্রহ যেই পথে পরিভ্রমণ করে, যেই পথে ঘুরতে থাকে সেটাই পার্কিং কক্ষপথ। ভূস্থির উপগ্রহের কক্ষপথই হচ্ছে পার্কিং কক্ষপথ। পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল? তাহলে বলো, তাহলে কি জিজ্ঞেস করছে, কত উচ্চতায় অবস্থান করছিল? একটু আগে শিখেছি না উচ্চতা বের করার সূত্র, কি ছিল আমাদের এখানে, যে GMT স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার কি 1/3 মাইনাস আর। টি এর মান কত বসাবো? এখানে টি এর মানটা হচ্ছে 12 ঘন্টা, সো 12 × 3600 বসাই দিব, সেটাই হচ্ছে তোমার টি এর মান, কারণ এখানে লেখা ছিল 12 ঘন্টায় প্রদক্ষিণ করে। তাহলে যে চলে আসলো এইচ এর মানটা। সো এই হচ্ছে এইচ। একটু আগে শিখলাম আমরা উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তা আমরা জানি উচ্চতা যদি আমরা 24 ঘন্টা এখানে বসাই তাহলে উচ্চতা পাওয়া যাব। ওরা বলছে না, বলছে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে, তার মানে তোমাকে জিজ্ঞেস করছে এবার বেগের মান কত করলে এটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তুমি সূত্র জানো, টি এর আরও সূত্র জানো, তুমি শিখছিলা না যে টি ইকুয়াল টু 2 পাই সাথে হচ্ছে কি আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। শিখছিলা কিনা বলো? হ্যাঁ শিখছিলা, এই সূত্র শিখেছিলাম যে বেগ দেওয়া থাকলে তুমি টি বের করতে পারো। এইবার দেখো তোমাকে বলছে কি বেগ উচ্চতার পরিবর্তন না করে, এটা করা যাবেই না, উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে তাহলে বেগ বের করতে হবে। তুমি লিখবা ভি ইকুয়াল টু 2 পাই সাথে হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই কত টি, মান বসায় দাও জাস্ট। কি করবা এখানে দেখো 2 পাই, আর এর মান কত, সে আর এর মান তো আগে থেকে জানি 6.4 × 10⁶, 6400 কিলোমিটার, মিটার বানলে এটা আসবে। এইচ এর মান পরিবর্তন করা যাবে না, এই যে গ নম্বরে যা পাইছি আমরা সেটাই বসাবো, গ নং হতে প্রাপ্ত, আর টি এর মান বসাই দিব 24 ঘন্টা মানে 86400। এই যে বেগ চলে আসলো, সুতরাং এটাই হচ্ছে উত্তর, যে এত বেগ দিলে, সুতরাং ভি এত হলে ভূস্থির হবে। হ্যাঁ, ভি এত হলে ভূস্থির হবে, কত বেগ প্রদান করলে এত বেগ প্রদান ভূস্থির হবে, সেগুলো একদম কমপ্লিটলি তুমি পেরে গেলা প্রত্যেকটা জিনিস ভূস্থির বেগে পরিণত হবে। তো এখানে বলছিল উচ্চতার পরিবর্তন না করে, মেন কথা বলছি উচ্চতা করতে বললে তো আমরা উচ্চতা যদি কিছু না বলতো, যদি বলতো ভূস্থির উপগ্রহে পরিণত হবে কিভাবে, ডাইরেক্ট এইচ বের করতাম, এইচ দিয়েই করতে পারি আমরা। তবে এখানে একটু ভিন্নভাবে জিজ্ঞেস করছিল, সো আমরাও উত্তরটা শুনতে বুঝতে পারলাম। সিলেট বোর্ড 24 তুমি খেয়াল করো, বলছে উদ্দীপকে উল্লেখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। বলছে দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে 11.2 আর 11.2, আরে দুইটা তো সেম। বলছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ, একটা গ্রহের ভর আটটা ভরের 8 গুণ, এবং উভয় গ্রহের পৃষ্ঠ হতে ড্যাশ মিটার পার সেকেন্ড বেগে দুটি বস্তুকে হারমোনিক নিক্ষেপ করা হলো। সেখানে একটা বেগ আছে, সো বেগটা একটু উঠে নেই, সাপোজ আমার কিছু একটা বেগে নিক্ষেপ করা হয়েছে, ভালো। সো উভয় বস্তু নিজ গ্রহের পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা, সো এটা আমাদের একটা জিনিস, যে সমান উচ্চতায় এত যে বেগে যদি মারছিলাম আমরা, সো কত উচ্চতায় উঠতে পারে সেটা আমরা এখান থেকে চেক করব। আর এখানে একটা জিনিস কি, উদ্দীপকে উল্লেখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। সো আমাদের দেওয়া আছে মুক্তিবেগ এবং হচ্ছে ভর। সো আমরা এখান থেকে কি করব খেয়াল করো, সুন্দর প্রশ্ন, দেখো একটু জাস্ট ক্যালকুলেশন করতে হবে। প্রশ্ন কেমন পড়ছে, উদ্দীপকে উল্লেখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, সো আমরা এখানেই করে দিচ্ছি, সেটা খেয়াল করো। তো গ নাম্বারটা আমরা এখানেই তোমাকে করাচ্ছি, ঠিক আছে। সো এই হচ্ছে গ নাম্বারটা আমরা এখানে করবো। সো কী করবা তুমি, এখানে তোমাকে বলছে মুক্তিবেগের অনুপাত সমান, তা তুমি লিখবে এখানে দুটি গ্রহের মুক্তিবেগ আসলে কি ভিই আর ভিই প্রাইম সমান। সূত্র কি জানি আমরা, √2gm বাই আর, আর এখানেও কি লিখবো √2gm বাই আর। এবার খেয়াল করো আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটাকে দিলাম হচ্ছে আমরা এম আর, একটা দিলাম হচ্ছে এম প্রাইম আর প্রাইম।
তোমাকে বলছে এদের ব্যাসার্ধের অনুপাত। তাহলে উভয়পক্ষে স্কোয়ার করে দিলাম, রুটগুলো চলে গেল, টু কাটা গেল, থাকবে কি আমাদের এখানে? এখানে থাকতেছে হচ্ছে এই আর প্রাইমটা দিকে আসলে হবে হচ্ছে আর প্রাইম বাই আর সমান সমান আর প্রাইম বাই আর, আর এখানে কি হবে এম এর মানটা এখানে চলে আসবে, তাহলে আসবে হচ্ছে এম প্রাইম বাই হচ্ছে এম, আরটা এখানে আসলো আর এমটা এখানে আসলো। ওকে ফাইন। এবার তোমার এই হচ্ছে মান বসাইতে হবে, এই চলে আসবে এম এর মান কত বলছে প্রথম গ্রহের ভর, তাহলে প্রথম গ্রহ হচ্ছে যেটা ধরলাম যে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। সো প্রথম গ্রহের ভর ধরলাম, দ্বিতীয় গ্রহের ভর হচ্ছে এক্স, এবং তাহলে প্রথম গ্রহের ভর কত হবে তার 8 গুণ 8x। তাহলে আমাদের ব্যাসার্ধের অনুপাত কত আসবে, যে আর প্রাইম বাই আর আসবে হচ্ছে এক্স বাই আমাদের আসলে কত হচ্ছে এক্স কাটা গেলে থাকলো তো 1/8। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং আমাদের এই আর প্রাইম বাই আর এটা আসবে হচ্ছে কত 1/8। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাসার্ধের অনুপাত। বা তুমি এই যে অনুপাত বের করতে বলছো, অনুপাত একদম সরাসরি বের করছো 1:8 আর প্রাইম বাই আর, বা আর বাই আর প্রাইম কত হবে 8:1 শেষ। সো এইভাবে তুমি করে ফেলতে পারবা। আর ঘ নাম্বার তুমি খেয়াল করো, বলছে উভয় বস্তু নিজ গ্রহের পৃষ্ঠ হতে সমান উচ্চতে উঠতে পারবে কিনা। এবার খেয়াল করো, আমরা এখানে হচ্ছে কত বেগে আসলে নিক্ষেপ করা হয়েছিল সেই ডাটাটা আমরা একটু নিয়ে নিই, তাহলেই আমরা এখান থেকে বুঝতে পারবো। ওকে, যেই বেগটা পাইলাম সেটা হচ্ছে উভয় গ্রহের পৃষ্ঠ হতে, যেখানে লেখা আমি দেখলাম মোটামুটি যে পৃষ্ঠ হতে 4 মিটার পার সেকেন্ড লেখা, 4 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছে। তো তোমরা একটু চেক করে নিও যে আসলে এই বেগটা আসলে কত। আমি যেটা লেখা দেখলাম সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এবং আরও একটা জিনিস বিষয়ে খেয়াল করলাম যে দুইটা গ্রহের মুক্তিবেগ যথাক্রমে 11.2 এবং এই মানটা আসলে 11.2 লেখা দেখলাম না, এই মানটা লেখা দেখলাম হচ্ছে যে 5.2। সো এই মানটা একটু চেঞ্জ দেখলাম, যেহেতু 5.2 লেখা, দুইটা গ্রহে মুক্তিবেগ আসলে কি না, দুইটা গ্রহে মুক্তিবেগ আসলে সেম না। সেম হলে এভাবে করতা, দুইটা গ্রহের মুক্তিবেগ সেম বলে এভাবে করতা, ইকুয়াল ধরে করে ফেলতে পারতা। ওকে, এটাও শিখে রাখলাম। এবার আমরা এটাও শিখে রাখি যেহেতু সেম যেহেতু না, তাহলে সেম না হলে কত সেটা থাকলে কিভাবে করব সেটাও শিখে রাখি। এটা চেক করে দেখলাম, এটা হচ্ছে কত 5.2 এর মতো সেটা লেখা 5.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এবার তাহলে শিখে কি হবো, এটা কখন তাহলে এটা হচ্ছে আমি শিখে রাখলাম যদি মুক্তিবেগ কী হতো সমান হতো। সো এটা আমাদের গ নাম্বার না, যদি মুক্তিবেগ সমান হতো তাহলে এরকমভাবে বের করতাম। এটা আমি শিখে রাখলাম, মুছতেছি না, এটা থাকুক, এটা গ নাম্বার না। সো আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এটা গ নাম্বার না। সো আমরা এখানে আসলে গ নাম্বারটা করি তাহলে। হ্যাঁ, সো এটা হচ্ছে এমনি জাস্ট প্র্যাকটিস আর কি, যদি সমান হতো তাহলে এমন করতাম। সো এখন বলছে না মুক্তিবেগ তো সমান না, তা তুমি কীভাবে লিখবা এখন, তাহলে এবার খেয়াল করো, তখন তুমি এভাবে লিখতে পারো যে V1 আর হচ্ছে কি V2E, বা তুমি সরাসরি তোমাকে আমি এই লাইনটা লেখা শিখাই দিই। তোমার মেন লাইন হচ্ছে এটা, এই যে এই লাইনটা হচ্ছে তোমার মেন, তুমি কিভাবে লিখবা পরীক্ষার হলে। হ্যাঁ, তুমি মনে করো কম বুঝাতে কিছু বোঝো না, আমি তোমাকে শিখাই দিচ্ছি খুব সুন্দরভাবে সহজ করে কীভাবে তুমি বেসিক্যালি লিখবা। তুমি লিখবা, আমরা জানি মুক্তিবেগ VE সমান হচ্ছে √2gm বাই হচ্ছে r, তাই না? সো দুই গ্রহ, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে কি VE2 লিখলাম আর একটা গ্রহের জন্য। সেটা কি লিখবো সেম কি হবে 2gm বাই হচ্ছে r। তো বুদ্ধি করে এটা হচ্ছে m2 দিবা, এটা r2 দিবা, এটা m1 দিবা r1 দিবা। এখন তুমি লিখবা কি, তোমার আমি শিখাই দিচ্ছি, তুমি এটাকে 1 নং সমীকরণ বলবা, এটাকে 2 নং সমীকরণ বলবা। আর তুমি বলবা হচ্ছে এরকম 1 নং ভাগ 2 নং করে পাই, বাকিটুকু আমার দায়িত্ব, খেয়াল করো। এটা তুমি লিখতে পারবা, তো তোমার আসলে এমনি ভাগ করতে হবে না, ডাইরেক্ট তুমি লিখবা ভাগ করে পাই, বাকিটুকু আমরা নিজেরা লিখবো। তুমি লিখবে এভাবে যে VE2 ডিভাইড বাই VE1। এবার তুমি খেয়াল করো যে এখানে কীভাবে লেখা যায়। দেখো এই 2g এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো বাদ। সো দেখো ভি এর সাথে এম এর সম্পর্কে সমানুপাতিক, ভি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক তাহলে এখানে লিখছি 2/1, তাহলে এখানেও লিখবো 2/1 m2/m1। ভি এর সাথে আরের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, এখানে লিখছি 2/1, তাহলে এখানে উল্টা লিখবো 1/2। আর রুট ছিল উপরে, তাহলে রুটটা তো দিয়েই দিব। এই যে চলে আসলো আসল লাইন। এখন তুমি মান বসাই দিবা, জাস্ট মান বসাই দিবা। সো আমরা এখানে 2/1 লিখছি, সো সেটাই বসাবো আমরা, এখানে কোনো সমস্যা নাই। সো 2/1 এর অনুপাতে আমাদের আসুক। আমাদের উদ্দেশ্য এখান থেকে কি, এই যেটা বের করা, সেটা বের হয়ে যাবে, সমস্যা নেই। সো আমাদের এখানে মানটা বসাই দিয়ে আসো, এখানে মানটা বসাই দিলে কত আসবে, m1 এর মানটা হচ্ছে আমাদের কত 8x, এটা হচ্ছে x, আর এটাও আমরা রুট আলাদা করে দিলাম আমরা, কারণ এখানে আমরা বের করবো এই R1 R2 এর অনুপাতে আমরা বের করতে যাচ্ছি। আর এখানকার অনুপাতটা লেখা আছে, একটা হচ্ছে কত 5.2 কিলোমিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে আমাদের কত, বা আমি কিলোমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড বানাই নিলাম, তাহলে 5200 আর হচ্ছে 11200। তো তুমি দেখো এগুলো এক্স কাটাকাটি চলে যাবে, এখান থেকে তুমি
হিসাব নিকাশ করলে চলে আসবে কি R1। এই জিনিসটা তোমার কি আছে √1/8, এটাকে তুমি কি করো এপাশে পাঠাই দেবো, উভয় পক্ষে তুমি হোল স্কোয়ার করো, উভয় পক্ষে হোল স্কোয়ার করলে তুমি একটা মান পেয়ে যাবে 5200, 5200 আমি লিখেই দিচ্ছি, তাহলে করেই দিচ্ছি 11, এই যে 11,200, উভয় পক্ষে হোল স্কোয়ার, এপাশে হোল স্কোয়ার করলে আসবে কত 1/8, আর এপাশে হোল স্কোয়ার করলে আসবে কত R1 বাই হচ্ছে R2। এই যে এই 8টা দিয়ে গুণ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবে এখানে কি R1 R2 এর অনুপাত। সো R1 বাই R2 তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা, হয়ে গেল। সো সমান হলে ওইভাবে করতে আগের মতো, আর যদি সমান না তাহলে আমরা আসলে এভাবে করবো গ নম্বরটা। কেমন? আমরা ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরে আমাদের কি বলছিল খেয়াল করো, প্রশ্নটা দেখে নিই আমরা। উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উঠতে পারবে কিনা। আমরা নিক্ষেপ করছি কত বেগে, 4 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছি। সো বস্তুকে আমি এত বেগে নিক্ষেপ করছি, তো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে যদি আমরা কম বেগে নিক্ষেপ করি। হ্যাঁ হ্যাঁ, কম উচ্চতার ক্ষেত্রে, কম বেগের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এইচ ম্যাক্স। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি শিখছিলা, u²/2g। এটা শিখছিলাম আমরা, যে বস্তুটাকে আমরা কত বেগে নিক্ষেপ করছি, ওই বস্তুকে 4 মিটার আসছে, তো কম বেগে নিক্ষেপ করছি তখন ফেরা হবে না, u²/2g। তো তুমি দুই বস্তুর ক্ষেত্রেই এই এইচ ম্যাক্সটা বের করবা। হ্যাঁ, দুই বস্তুর ক্ষেত্রে বের করবা, বা দুজনের ক্ষেত্রে তুমি এই অনুপাতটা বের করবা। সো এইচ ম্যাক্স 1 আর ইউ তো সবার জন্য সমান, তাহলে এই এইচ ম্যাক্সটা নির্ভর করতেছে জি এর মানের উপরে আসলে। তাহলে তুমি কি লিখবা, যে তুমি এতে লিখতে পারছো এখানে, সুতরাং লিখে দিচ্ছি আমি এখানে যে H1, এটাকে লিখলাম H1, আর এটা হচ্ছে H2, এদের অনুপাতটা কী হবে, জি এর সাথে কী হবে, যে হচ্ছে ব্যস্তানুপাতিক হবে, কারণ নিচে আছে, তাহলে হবে G2 বাই হচ্ছে G1। সো G2/G1 এর অনুপাতটা আমার দরকার। তো G2/G1 এর অনুপাতটা তুমি কীভাবে বের করবা, তুমি সূত্র জানো, এই G2/G1 এর পরিবর্তে লেখা যাবে হচ্ছে GM/R², GM/R²। সো জি তো সব জায়গায় সেম। তো দেখো তুমি, আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, এক লাইনে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই তোমাকে, আমরা সূত্র জানি G=GM/R²। তো জি এর সাথে এম এর সম্পর্ক কি, সমানুপাতিক, তাই না? সো আমি এই লাইনের নিচে লিখে তা তোমার বুঝতে সুবিধা হবে, লিখে দিচ্ছি, সুতরাং H1/H2 সমান এই G2/G1 এর পরিবর্তে কি লিখবো, দেখো জি এর সাথে এম সমানুপাতিক, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে M2 বাই হচ্ছে M1। আর G2/G1 এর পরিবর্তে আমরা যখন লিখবো আর দিয়ে ব্যস্তানুপাতিক, লিখবো হচ্ছে R1/R2, এই যে হোল স্কোয়ার। তোমার শুধু দরকার এই দুইটা মানের অনুপাত, যেটা তুমি গ নম্বরে বের করছিলা। সো এটা আমি, তোমরা একটু উঠায় রেখো, সমান হলে আমি আপাতত মুছে দিচ্ছি, আপাতত এটা মুছে দিই। সো গ নম্বর হতে কী পাইছিলাম সেটা আমি একটু এখানে লিখে নিই। হ্যাঁ, সো গ নম্বর হতে যেটা আমরা পাইছি, এই যে এই M1 আর M2 এর অনুপাতটা আমরা পাইছি, এই R1 আর R2 এর অনুপাতটা আমরা পাইছি, এটা গণং হতে। হ্যাঁ, গণং হতে। সো গণং হতে, বা এটা তো হচ্ছে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি যে ভরেরটা, আর ব্যাসার্ধটা গণং হতে পাইছি। সো ব্যাসার্ধ দুটির অনুপাত হচ্ছে R1/R2 হচ্ছে 169/98। সো R1/R2 হচ্ছে 169/98, সেটা বসাবো। আর M1/M2 কত, M1/M2 আমরা এখানে দেখে রাখছিলাম যে M1/M2টা আমরা দেখি কত ছিল জানি আমাদের, যে হচ্ছে M1/M2 হচ্ছে কত 8/1, 8:1। তো আমরা এখানে 8:1, M1/M2 হচ্ছে যে 8/1। সো আসলে সেই মানগুলো জাস্ট বসাই দিই, তোমার কোনো কাজ কিন্তু এখানে আসলে নাই, তুমি জাস্ট কী করবে, এখানে মান বসাই দিবা, যে H1/H2 কত আসবে এখানে, যে এখানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1, আর এখানে কত আসছে 169/98, তার উপরে স্কোয়ার আছে। সো তারপরে দেখবা কোন মানটা বড় আসে, কোন মানটা ছোট আসে। সো সমান উচ্চতায় উঠতে অবশ্যই পারবে না, কারণ কাটাকাটিতে 1 আসবে না, দেখবা সমান উচ্চতায় উঠতে পারবে না। এইচ তুমি হিসাব করে দেখবা এখান থেকে কি আসবে, এখান থেকে তুমি দেখবা, এখান থেকে তুমি হিসাব করে দেখবা, যে সুতরাং তুমি দেখবা H1 নট ইকুয়ালস টু H2 এরকম আসবে। ওকে, সো এই হচ্ছে পুরো ব্যাপারটা। সো আশা করি বুঝতে পেরেছো ঘ নাম্বারটা তুমি আসলে কীভাবে করবা, এটা ছিল ঘ নাম্বারেরটা। কেমন? সো এই হচ্ছে আমাদের অঙ্কটা। পরেরটা দেখো কি বলছে, হচ্ছে দিনাজপুর 23 আসছে, কৃতমুখটির পর্যায়কাল নির্ণয় করো। সূত্র জানি টি, মান বসাই দিব। উদ্দীপকে উপগ্রহটিকে মহাশূন্য পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন কিনা, আমরা একটু আগে শিখছিলাম, দেখাইছিলাম ওয়ান শটে, যে মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তি কী, যে আমরা আগে কী করবো, মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তি কী, আমরা আগে হচ্ছে এখানে ভি বের করবো, তারপরে সেখান থেকে লিখবো হচ্ছে 12mv²। এটা হবে দেখি গতিশক্তি, অলরেডি গতিশক্তি দেওয়া হয়েছে একটা, এত গতিশক্তি দেওয়া হয়েছে। সো গতিশক্তি কি এইটুকু এনাফ, নাকি দিতে হবে আরও, সেটা তুমি কীভাবে বের করবা। এখানে মান বের করছো মনে করো যে হচ্ছে 10, আর এখানে আসে হচ্ছে 4.5, তার মানে কি প্রয়োজন, এটা হচ্ছে প্রয়োজন 10, দিছো 4.5, তাহলে হবে না, আরও দিতে হবে। সো বিয়োগ করে দিবা কতটুকু আরও দিতে হবে। সো তুমি উত্তরটা দেখতে পারো একটু একইভাবে। আমরা ফার্স্টে ভি বের করছি,
তারপর হচ্ছে গতিশক্তি প্রয়োজন হচ্ছে 5, কিন্তু ডিসি হচ্ছে কত, এই যে হচ্ছে 4 পয়েন্ট কত দিছিলাম, তাহলে আরও বাড়াতে হবে। সো বিয়োগ করলে পাওয়া যাবে আরও কতটুকু বাড়াতে হবে, সিম্পল। সো এরকম প্রশ্ন কিন্তু খুবই কমন পরীক্ষাতে এসে থাকে সাধারণত। পরেরটাও দেখো, সেম একই রকমের প্রশ্ন বলছে যে ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরের মান নির্ণয় করো। বস্তুটির ভর অর্ধেক হলেও বস্তুটিকে পুনরায় অন্য গ্রহে মহাশূন্য নিক্ষেপ করার জন্য প্রয়োজন মুক্তিবেগ পৃষ্ঠে মুক্তিবেগের সমান হবে কিনা। তাহলে দুইবার তোমাকে মুক্তিবেগ বের করতে হবে। তুমি আগে গ নম্বরটা করো, এ দেখো gm/r², সো ভর ব্যাসার্ধ লেখা আছে। আর এখানে তুমি খেয়াল করো যে মুক্তিবেগ হচ্ছে কত, যে 2gr সব কিছু বসাই দিয়েছি আমরা, আর এর মানটা যা যা বলছিল, আর 4 গুণ বলছিল সেটা করে দেখছি, মুক্তিবেগ আসে 22.4। সো গ্রহটির মুক্তিবেগ 22.4, অন্যদিকে পৃথিবীর মুক্তিবেগ কত 11.2, তাহলে কি সমান হবে না? সো তুমি মুক্তিবেগ বের করতে পারবা, সেটা কীভাবে পারবা, এটাও তুমি পারবা। বৃত্তাকার কক্ষপথের উচ্চতা নির্ণয় করতে বলছে, আর তোমাকে দেওয়া আছে কি বৃত্তাকার কক্ষপথে, এখানে দেখো বেগ দেওয়া আছে 7.8 বেগ দেওয়া আছে, এবং তোমাকে বলছে যে যেখানে অভিকর্ষ ত্বরণ, যেখানে বেগ দেওয়া সেখানে অভিকর্ষ ত্বরণ, একটা সূত্র শিখছিলাম মনে পড়ে কিনা, যে কৃত্রিম উপগ্রহের v=√, সূত্র ছিল না এখানে gh, আর সাথে কি ছিল এখানে r+h। সো এই যে এই সূত্রটা তোমার কিন্তু কাজে লাগাইতে হবে। এখানে দেখো তোমার কি বলছে, বৃত্তাকার কক্ষপথ, এখানে তোমার বেগ দেওয়া আছে 7.8, আর এখানে সেইখানে তোমার ত্বরণ দেওয়া আছে 9, সাথে হচ্ছে r+h। সো এখানে তোমার কি আছে বলছিল যে কক্ষপথের উচ্চতা বের করো, সেখান থেকে তোমাকে উচ্চতা বের করতে হবে, কিন্তু এখানে আর এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, প্রশ্নে আর দেওয়া নাই। সো আর থেকে যাবে, হ্যাঁ কিছু একটা সামথিং, কিছু একটা আর থাকবে প্রশ্নে, হ্যাঁ। সো এত মিটার হবে, সো আর থেকে যাবে, কারণ আর এর মানটা এখানে দেওয়া নাই। সো দেখো এই সূত্র কিন্তু তোমার কাজে লাগবে, যেটা আমরা শিখে রাখছিলাম, কেমন। সো সেম একইভাবে দেখো যে অধিক গতিশক্তি দিয়ে কি গতিশক্তির প্রশ্ন আসছে, সেম একইভাবে যে মুক্তিবেগ বের করবা, তারপরে দেখবে যে কোথায় মুক্তিবেগ বেশি, যেখানে মুক্তিবেগ বেশি সেখানে গতিশক্তি বেশি হবে, ঠিক আছে। দেখো আটটা কিন্তু থেকে যাবে উত্তরের মধ্যে, কারণ এখানে দেখো বড় সড়ো করে করছে। তুমি জাস্ট এই যে আমি যে সূত্র লিখেছিলাম, তুমি সূত্র আকারে এই দেখো এই সূত্র লিখে দিলাম, তাই না। সো এখান থেকে তুমি বাকিটুকু করে ফেললেই জাস্ট হয়ে যাবে, এই যে উত্তর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। সো এটা কিন্তু সরাসরি তোমাকে আগেই শিখে আসছিলাম। সো এই ধরনের প্রশ্নগুলো আশা করি পারবা। এখানকার একটা প্রশ্ন খেয়াল করো, এই অষ্টমাংশ হয়ে যাওয়ার প্রশ্নটা অনেকের সমস্যা হয়, করে দিচ্ছি। বলছে একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ভর যথাক্রমে এত মিটার এত কেজি। বলছে একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি 8টি সমান খণ্ডে বিভক্ত হলো। বলছে প্রতিটি খণ্ডের মুক্তিবেগের 1/8 হবে কিনা। তাহলে 8 খণ্ড হয়ে গেছে, তাহলে পিচ্চিগুলার মুক্তিবেগ 1/8 হবে কিনা। তোমার কাজ হচ্ছে মূল খণ্ডটার মুক্তিবেগ বের করা, আর ওই পিচ্চিগুলা, এই যে একটা বড় ছিল এটা ভেঙে ভেঙে এরকম কটা হয়ে গেছে, 8টা হয়ে গেছে মনে করো, এখন 8টা গেছে, এই পিচ্চিগুলার মুক্তিবেগ বের করা, হ্যাঁ। আর এই বড়টার মুক্তিবেগ বের করা, সো দেখতে হবে এই বড়টার মুক্তিবেগ এর চেয়ে এই ছোটটার মুক্তিবেগ কি 8/1 হয়ে গেছে কিনা চেক করতে হবে, তা 2বার মুক্তিবেগ বের করতে হবে। সো আমি তোমাকে এখান থেকে দেখাই দিচ্ছি। এখানে তোমার যে জিনিসটার সমস্যা হয় সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে, আর নিয়ে একটু সমস্যা হয়। তো আর এর সমস্যা আমি দূর করে দিচ্ছি, কীভাবে জিনিসটা করলো সেই জিনিসটা আমি তোমাকে সলভ করে দিচ্ছি। খেয়াল করো ব্যাপারটা ছিল এরকম যে বড় একটা গ্রহ ছিল, আর এটাকে ভেঙে মনে করো 8 টুকরা হয়ে গেছে, 8 টুকরা এরকম হয়ে গেছে। তাহলে কি হবে, তখন সমস্যা কি, দেখো ভর আমরা জানি, এখানকার ভর ধরলাম হচ্ছে m, আর এখানকার একটার ভর কত, যে হচ্ছে সেই m/8, বোঝাই যাচ্ছে 8/1, আর সবগুলো মিলে 8, মানে সবগুলো মিলে হচ্ছে m হবে। এবার এটার ব্যাসার্ধ হচ্ছে r, এখন এটার ব্যাসার্ধ কি হচ্ছে, এই একটার ব্যাসার্ধ কি আমাদের হচ্ছে, এই একটার ব্যাসার্ধ কি হচ্ছে আমাদের r/8, উত্তর হচ্ছে না, এটা হয় না। ব্যাসার্ধ এরকম 8/1 হয় না, সো ব্যাসার্ধ হয় না। সো ব্যাসার্ধটা কত, সো এটার ব্যাসার্ধ হলাম হচ্ছে, এটা ব্যাসার্ধ হচ্ছে পিচ্চি আর। সো এই পিচ্চি আরটা কত সেটা আমরা জানতে চাই, বা এটাকে তুমি নাম দিলাম মনে করো যে হচ্ছে r2, এটাকে তুমি নাম দিলাম মনে করো হচ্ছে r2, এর নাম দিলে তুমি মনে করো হচ্ছে r2, এর নাম দিলে হচ্ছে মনে করো r2, এটা হচ্ছে মনে করছিল তোমার r1। এখন তুমি মুক্তিবেগ বের করতে গেলে এই মার আর জানলেই তো হয়ে গেল 2gm/r। কি করা যায়, আমরা এই ব্যাসার্ধটা আগে বের করতে চাই। ব্যাসার্ধ বের প্রশ্ন মতে কী হবে, এই ব্যাসার্ধ বের করার প্রশ্ন মতে লাইনটা, প্রশ্ন মতে এটার যে টোটাল আয়তনটা কত, 4/3π r1³ বড়টার টোটাল আয়তন ইকুয়াল টু পিচ্চিগুলার সবার মোট আয়তন। সো পিচ্চিগুলার একটার আয়তন কত, যে 4/3π এ দেখো r2 তার উপরে কিউব, একটার আয়তন লিখছি, এরকম কয়টা আছে 8টা। তাহলে গুণ দেবো কত দিয়ে, আমরা এখানে গুণ দিব হচ্ছে 8 দিয়ে, তাহলে 8 ইন্টু হচ্ছে 4/3π r2³। এবার তোমার এখানে কাজ হচ্ছে, এর কাজ কি, কাজ হচ্ছে 4/3π কাটাকাটি করে দেওয়া, এবং এখান থেকে তোমার বের করা হচ্ছে r2টা বের করা, r2। সো r2³ সমান আসবে হচ্ছে r1³/8।
তাহলে এখান থেকে R2 বের করলে কত আসবে, কিউব রুট যদি করে দাও এরকম, যে কিউব রুট করে দাও, হ্যাঁ, তাহলে R1 কিউব বাই 8 হিসাব করলে আসবে হচ্ছে R1/2। তার মানে একটার ব্যাসার্ধ হয়ে গেছে কত, অর্ধেক হয়ে গেছে, যা ব্যাসার্ধ ছিল তার অর্ধেক হয়ে গেছে। এখন তুমি মুক্তিবেগের অনুপাত লিখবা, যে দুজনের মুক্তিবেগের অনুপাতটা কত। তো তুমি লিখলা যে ধরি এটার মুক্তিবেগ হচ্ছে কত, যে VE1, এটার মুক্তিবেগের অনুপাত কত, VE2। তো ডাইরেক্ট সূত্র লিখবো আমরা রুট ওভার, আমরা জানি রুট ওভার 2gm/r। তো সম্পর্ক ডাইরেক্ট লেখা যাবে m আর r, একটু আগে শিখছি, m দিয়ে কি লেখা যাবে, m এর সাথে সমানুপাতিক, তাহলে লিখবো হচ্ছে আমরা কি m1 বাই হচ্ছে m2, আর এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে কি লিখবো আমরা R2 বাই হচ্ছে R1। এই যে মানটা বসাই দেবো এখানে, দেখো m কত, m1 এর মান হচ্ছে আমাদের m, আর এটার মান হচ্ছে কত আমাদের m2 এর মান হচ্ছে কত m/8। তারপরে r এর মানটা বসাই দাও, R2 এর মানটা হচ্ছে কত R1/2, আর R1 এর মান কত, শুধু R1। সো এই পুরোটা কাটাকাটি করো, এই পুরোটা কাটাকাটি করে দেখবা তুমি V1 আর VE2 এদের একটা অনুপাত পাবা, কত পাবা, V2 সমান সমান হচ্ছে V1/2। সো হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে 2। সো আমাদের এখানে আসবে হচ্ছে 2, তাহলে VE2 সমান আমাদের আসবে হচ্ছে, লিখে দিচ্ছি আমাদের মুক্তিবেগ, এই যে সেরকম আসবে। সো তুমি এখান থেকে বুঝে যাবা যে VE2টা কী হবে, যে 1/8 হবে, কিন্তু বুঝো না 1/8 হবে না। সো এইভাবে করে তুমি এই অঙ্কটাও করে ফেলতে পারবা। সো এই অঙ্কটার মধ্যে বিশেষত্ব ছিল যে এই জায়গাটুকু, যে আয়তন সমান, এই পুরো জিনিসটা আর এই পুরো টুকরোগুলো সবার আয়তন সমান। সো আয়তন সমান, সো একটার আয়তন ইকুয়াল টু 8টার আয়তন। সো এটা করে তুমি ব্যাসার্ধটা পেয়ে গেলা এখান থেকে, ঠিক আছে, ছোটোটার ব্যাসার্ধ, আরটা হচ্ছে কি ছোটোটার ব্যাসার্ধ। সো এর ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষায় আসতে পারে। সো আশা করি পুরো জিনিসটা আমরা খুব সুন্দর মতো বুঝতে পেরেছি এখান থেকে, যে আমাদের পরীক্ষায় এই অংশগুলো থেকে কিভাবে আসতে পারে, প্রত্যেকটা জিনিস একদম সূত্র যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখাই দিছি। ক্লাসে যা যা কথা বলা আছে সব কিছু যদি সুন্দরভাবে মনে রাখো, পরীক্ষায় তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি দেখতেই পাইলা যে আমরা বিভিন্ন প্রশ্নগুলো সলভ করে দেখলাম, ওই একই জিনিসগুলোই কিন্তু যাওয়া হয়েছে এবং যেগুলো আমরা পারতেছি। সো সবাই একটু প্র্যাকটিস করে ফেলো, তাহলে ইনশাল্লাহ পারবা। সো দোয়া থাকলো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।